দুঃখ সুখ শেয়ার করার জন্য। এবং আমরা যারা অনেক নর্মাল যারা আপনারা আছেন, আমি আমরা বলবো না কারণ আমি নর্মালের ভিতরে পড়ি না, যারা নর্মাল আছেন তারাও যেন প্রতিবন্ধী সম্বন্ধে জানতে পারেন, বুঝতে পারেন। তো আজকে একটু কমপ্লিকেটেড বিষয়, কারণ দুইটা বিষয় একসাথে অ্যাচিভমেন্ট করতে চাচ্ছি। ডিসেবল অ্যাওয়ারনেস, যেটা ডিসেবল লাইফ ম্যাটারের নামে। আরেকটা বিষয় হলো স্বেচ্ছাসেবক, আমার বাংলা যদি নাও হয় ভলেন্টিয়ারিং। বাংলাদেশের ভলেন্টিয়ারিং এর খুব একটা সুনাম নয়, কিন্তু এবার আমাদের যারা করেছেন তারা একটা উদাহরণ শুরু করছেন যে বাংলাদেশেও ওয়ার্ল্ড ক্লাস ভলেন্টিয়ারিজমের বীজ আছে, এখানে হয়তো সম্ভব এটা করে তারা দেখাইছে, কিন্তু এটা হারিয়ে যাচ্ছে। এরকম যখন মানুষ আগে আসে তাদের একটা স্বীকৃতি, একটা ধন্যবাদ, একটা প্রশংসা, এটা এস্টাবলিশমেন্ট দেয়, রাষ্ট্রীয় এস্টাবলিশমেন্ট, দেশের বিভিন্ন এস্টাবলিশমেন্ট দেয়। কিন্তু এখানে এটা একটা ল্যাপস হওয়াতে আমরা হয়তো ওই জিনিসটা কন্টিনিউ, আমার একটা ভয় আর কি না থাকতে পারে, কারণ মানুষ এত কষ্ট করছে, তাদের কোনো দরকার ছিল না জীবনে ওই পানিতে আপনারা অনেকেই নামবেন বিপদে না পড়লে, কিন্তু তারা তো কোনো বিপদে ছিল না, তারা যে এই রিক্সে গেছে তাদেরকে আমার মনে হয় একটা স্বীকৃতি, আমরা যতই ছোট প্ল্যাটফর্ম হই দিলে আমার মনে হয় তাদের একটু ভালো লাগবে। এখন আসি, খুব শর্ট করে বলছি, এখানে যারা আছেন তাদের সামনে আমি কখনো বক্তৃতা দেওয়ার চিন্তাও করি না, স্বপ্ন দেখি না, কিন্তু তাগিদ, নেসেসিটি এটা এমন একটা জিনিস, এটা কিছুই মানে এই নেসেসিটির কারণে আমি এখানে আপনাদের সবাইকে ডাকছি, সবাইকে ইয়ে করছি, আপনারা যারাই আসছেন। আবার বলতেছি, অর্গানাইজেশনের ল্যাব এটা কোনো অর্গানাইজেশন না। আমি একটু দূরে নিয়ে যেতে চাই। 2012-তে একটা ঘটনা ঘটে আমেরিকায়, ওইটার ফলাফল আসছিল 2013-তে, যখন একজন কালো যুবক না টিনেজার, আপনার বাংলা কি বলেন জানি না, 17 বছর বয়সের একদম সাদা পুলিশ মেরে ফেলছিল, কিন্তু জাজ সাহেব তাকে রিলিজ দিলেন 1 বছর বাদে, বিনা দোষে খালাস, আপনারা কি বলেন, একুইটন। এরপরে মাত্র 3 জন মানুষ হ্যাশট্যাগে বলছিল ব্ল্যাক লাইভ ম্যাটার। এখন ব্ল্যাক লাইভ ম্যাটার আন্দোলন বা ক্যাম্পেইন যাই বলেন, এটা কোথায় যে পৌঁছাইছে এটা আমার বলার দরকার নেই। আমি আশা করি এখানে যারা আছেন অনেকেই জানেন বা খোঁজ করে নিতে পারবেন। এখন তো গুগল খুবই ইয়ে করে দিচ্ছে, আমাদেরকে খোঁজ করে দিচ্ছে। ওই 3 জন থেকে এখন 300 মিলিয়ন, আর এখন আর এটা ব্ল্যাক না, এখন সর্বরঙের মানুষ, আমাদের মতো মানুষও, সাদা মানুষও, সবাই কিন্তু এই ক্যাম্পেইনটাকে এত ইয়ে করছে যে আমেরিকার মতো জায়গায় আইনের পরিবর্তন আছে। কিন্তু শুরুতে 3 জন, তারপরে একটা ঘটনা ঘটছিল 2018-এ, 2020-22-এ আইসা এটা এখন বিপুলভাবে দাঁড়া দিচ্ছে। সেই ডিটেলস আমি বলে আপনাদের বোরিং করবো না, কিন্তু আমি একজন বাঙালি এবং একজন ব্রিটিশ। আমার 12 বছর বয়স বাংলাদেশে ছিল, তারপরে আমি ব্রিটিশ এই পর্যন্ত, কিন্তু মনে প্রাণে আমি বাঙালি। আমি আমার জীবনে যা দেখলাম যে আমাদের দেশে একটা জিনিস, আমরা চাইলে নিজেদেরকে এডুকেটেড করতে পারি, জানতে পারি, কিন্তু আমরা এদিকে খুব একটা লক্ষ্য দিচ্ছি। আর যাও আমরা দিচ্ছি, যেমন বাংলাদেশে এখন অটিজম নিয়ে অনেক কথাবার্তা হয়, অনেক সংগঠন কাজ করতেছেন, থ্যাংক টু দ্যাম, কিন্তু অটিজমটাকেও একটু মিলাই দিচ্ছেন, মেন্টাল ডিসেবিলিটি, লার্নিং ডিসেবিলিটি, ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি, এই সবের ভিতরে অটিজমকে গোলাটু করে দিচ্ছেন। এগুলি দেখে আমার সহ্য হচ্ছে না, তাই আমি এনাদের মতো লোক, বিশেষ করে ফরাদ মাজারের লোক, যিনি আপনাদেরকে সম্পূর্ণ ভালো করে বুঝিয়ে বলতে পারবেন সায়েন্সের ব্যাপারটা। আর মেজর জেনারেল স্যার তো আসেনি, উনি আপনাদেরকে সামাজিকভাবে যে ব্যাখ্যা দিবেন, আমার মনে হয় না আমরা আরো খারাপ দিকে তাকাতে হবে। আর মানুষের কাছে জনপ্রিয় করে দেওয়ার জন্য আমার প্রিয় মোশাররফ করিম ভাই, আমি বাংলাদেশের ছবি দেখে, নাটক দেখি, আমার আর চিন্তার দরকার নেই। এই যে আমরা এই করে যে কয়জন আসছি, আমরা যদি আমাদের ওই 3 জন কারোর সাথে কম্পেয়ার করি, ইনারা আমাদের এটা 30 মিলিয়ন বাঙালিদের কাছে পৌঁছে দিতে, 30 মিলিয়ন আমাদের যে 160, 70, 80 যাই আমরা বলি, আমরা কি সবাই একরকম না আরেকরকম প্রতিবন্ধীদের সাথে জড়িত আছি, আমরা স্বীকার করি না করি, আমরা আছি। আর আমাদের এই ডিসেবল লাইফ ম্যাটারের স্লোগানটা হলো ডিসেবল লাইফ ম্যাটার, by the disabled, for the disabled, powered by all. All হলেন আপনারা যারা সাধারণ সুস্থ এবল পার্সন, আর আমার মতো যারা আমরা এটাতে কাজ করছি,
আমাদের টিমে আছে, আমি করে সময় মতো একবার পরিচয় করে দেবো। একটা ইউটিউব চ্যানেল আমরা করতে যাচ্ছি আপনাদের সবার দোয়া নিয়ে এবং সহযোগিতা নিয়ে, ডিসেবল লাইফ ম্যাটার, ওটার কথা আমরা পরে বলবো। আমার আর বেশি কিছু বলার নেই। আমি ডিসেবল হয়তো আপনারা বলতে পারেন, আপনি তো হাতে করে নিই, সবই দেখি আমাদের মতো। আমার ভিতরে 3টা ডিসেবিলিটি, যেটা বাংলাদেশে এখনো আইডেন্টিফাইড, সাধারণ মানুষ, আমাদের মতো মানুষ, সাধারণ মানুষ করতে পারে না। ADHD হলো আমার, যেটা হলো যে আমাকে ছোটবেলা কোনো স্কুল অ্যাকোমোডেট করতে পারে নাই, কারণ হাইপার অ্যাক্টিভ, তারপরে একটা ডেফিসিয়েন্সি, একটা আছে, এটা সাহেব বুঝাবেন আপনাদের উপরে। তারপরে আমি এডুকেশনালি পারিনি, আমি টেকলেক্সিয়া, ওইটা হলো লার্নিং ডিসেবিলিটি। এরপরে যেটা হলো আমার ODD, আমি অ্যান্টি অথরিটিয়ান, আমি কোনো কেউ আমাকে কিছু বলবে যে তুমি এটা করতে হবে, এটা আমি ইচ্ছা করে না, এটা আমার নিউরো ডিসঅর্ডারের একটা ফাংশন আছে। ওই ফাংশনের দ্বারা আমি কখনো ওইটাকে মেনে নিতে পারি না, এটা অনেকেরই হয়। তো এটাকে বলে ইনভিনসিবল ডিসেবিলিটি। এবং আমার পারিবারিক অনেক এক্সপিরিয়েন্স আছে। আমার মেয়ে ডিসলেক্সিয়া, লার্নিং ডিসেবিলিটি, আমার নাতি আছে অটিস্টিক, আমার নাতনি আছে সেন্সরি প্রসেসিং ডিসঅর্ডার। এটা বাংলা আমি করতেও পারবো না, আমি জানিও না। এই আমার জীবনের তাগিদ থেকে, এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে কষ্ট দিয়ে, এবং আমি আশা করি বাংলাদেশের প্রত্যেকটি ব্যক্তিরই যদি মনে মনে নিজেকে স্বীকার করে কোনো না একটা এক্সপিরিয়েন্স, কোনো না কিছু আছে একটা কানেক্টেড। আমার অন্যরা তারা সবাই বলবেন, এটা আবার বলছি বক্তব্য না, এটা জীবনের কথা। আপনারা জীবনমুখী গান অনেকে শোনেন, অনেকে গান, এটা জীবনমুখী কথা। এই বলে আমি শেষ করছি। পরে যদি কেউ কিছু জানতে চান, বুঝতে চান, বললে আমাকে ডাকলে আমি আবার এসে বলবো। থ্যাংক ইউ আবার। ধন্যবাদ আরো স্বামী সুন্দর করে আজকের অনুষ্ঠানটা ব্যাখ্যা করার জন্য, সেই সাথে ডিসেবিলিটি বিষয়টাকে ব্যাখ্যা করার জন্য। আমরা বিশ্বাস করি আজকে যে স্বপ্ন শুরু হচ্ছে একদিন সত্যি সত্যি ডিসেবল লাইফ ম্যাটার করবে। এবার আমি বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি শঙ্কর ধরকে, বিশিষ্ট ভাস্কর শঙ্কর ধর। আমাদের মাঝে এবার বক্তব্য দিবেন বিশিষ্ট ভাস্কর শঙ্কর ধর। সবার সম্মানিত সভাপতি, সম্মানিত সভাপতি ডক্টর জাফরুল্লাহ সাহেব, আসবে তার টান দেন। আজকে সবার সম্মানিত সভাপতি ডক্টর জাফরুল্লাহ সাহেব, উপস্থিত ডক্টর বিশেষ অতিথি ফরহাদ বাজার, সম্মানিত অতিথি মেজর জেনারেল ইব্রাহিম সাহেব, সম্মানিত অতিথি আশিস সহ সমাজের মোশাররফ করিম, বিশিষ্ট অভিনেতা সহ সমাজের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমার বলার মধ্যে একটু বলা, আরশ সাহেবের সাথে আমার দীর্ঘ 15 বছরের পরিচয়। এর মধ্যে ছিল আমাদের রনি ভাই, তুলসী সাহেব, ইকবাল ভাই সহ আমরা। আরশ সাহেব স্বপ্ন দেখতেন বাংলাদেশের আর্থসামাজিক লোক এবং ডিজেবল পার্সনদের নিয়ে কাজ করা। আমি একজন ডিজেবল পার্সন, আমাকে নিয়ে উনি অনেক বড় স্বপ্ন দেখছেন। উনি আমাকে নিয়ে সুদূর ইউকে পর্যন্ত নিয়ে গেছেন ওখানে কাজ করার জন্য, এবং ওই আমাদের আরো ডিজেবল যারা তাদের জন্য কাজ করার জন্য। তো আমরা ওনাকে যথেষ্টভাবে সহযোগিতা করেছি। রনি ভাই সবসময় ওনার সাথেই ছিল, আমরাও ওনার সাথেই ছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত কাজগুলো ঠিক জায়গা মতো পৌঁছায়নি। কিছু আমাদের ব্যক্তিগত মনোনয়নের কারণে হোক অথবা সময়ের অভাবে হোক, এবং যার যার আলোকে তাদের সময় দিতে পারিনি আরশ ভাইকে। এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু এখন আপনাদের উপস্থিতিতে আরশ সাহেব যেই চিন্তা করছে HR ফাউন্ডেশনকে আমরা আপনারা সবাই মিলে একটা সুন্দর জায়গায় পৌঁছে দিতে পারি, তবে আমাদের এই ফাউন্ডেশনের সার্থকতা আসবে। এছাড়া আমি আরো অনুরোধ করছি সবাইকে, এই যে প্রতিবন্ধী, অনেকে বলে যে সমাজের একটা অভিশাপ, কিন্তু আমরা যারা প্রতিবন্ধী আছি
আমরাও কিন্তু সমাজের লাইনে কাজ করে যাচ্ছি। আমি একজন ভাস্কর, আমি ছোটবেলা থেকে সরকারি কাজ থেকে শুরু করে সামরিক জাদুঘর, তারপরে ন্যাশনাল মিউজিয়াম, বর্তমান মুক্তিযুদ্ধ জাদুঘরে বিভিন্নভাবে কাজ করছি এবং কাজ করে যাচ্ছি। তবে যদিও আমি প্রতিবন্ধী, কিন্তু প্রতিবন্ধী নিজেকে না ভেবে আমরা কাজ করে যাচ্ছি। আর এই কাজের মধ্য দিয়েই আমাদের দেশ এবং জাতির আমরা সম্মান বয়ে আনবো, এটি আমরা আশা করি। আর আরেকটা প্রশ্ন করি, কথা বলি, আরশ সাহেবকে আপনারা সবাই সব জগৎভাবে সহযোগিতা করবেন। উনি উনার দিকে কোনোদিন দেখেননি, উনি উনার দিকে না দেখে শুধু আমাদের জন্য রেখেছেন। এবং উনার দেশের বাড়ি ওখানে একটা উনি ফাউন্ডেশন করেছেন, ওখানে আমরা উপস্থিত ছিলাম। তাই আমি আবার অনুরোধ করি বিজ্ঞ লোকজন, অতিথিবৃন্দ সবাইকে, যে আপনারা সবাইকে আরশ ভাইকে সহযোগিতা করে ওনার মন ইচ্ছাটা পূর্ণ করার জন্য চেষ্টা করবেন। ধন্যবাদ সকলকে। অসংখ্য ধন্যবাদ স্যারকে, স্যারের মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। ধোঁয়া ঢাকা দিন মিলালো, আবার এক লালচে আলো, রং ছুরিকে ছড়িয়ে দিল আকাশ ভুবনে, নতুন দিনে হৃদয় পথে সবাই উঠে নিতে। শুধু অনুষ্ঠানের এই পর্যায়ে আমাদের মাঝে মূল্যবান বক্তব্য পেশ করবেন আমাদের সকলের জনপ্রিয় অভিনেতা, জনপ্রিয় ব্যক্তিত্ব মোশাররফ করিম স্যার। আমি স্যারকে অনুরোধ করছি স্যারের মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। সবাই আমি একটু করতালি জানাবো। মঞ্চে উপবিষ্ট সকল সম্মানিত সুধীজন এবং অডিটোরিয়ামে যারা আছেন, সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি কথা শুরু করছি। আমি মূলত যেটা বুঝি সেই কথাটাই এর আগে আমি পিজি হসপিটালের এরকম একটি আয়োজনে আমি বলেছিলাম। আজকেও আমি আসলে ওই কথাটাই বলবো এবং ওই কথাটি আমি বারবার মূলত বলতে চাই। কথাটি হচ্ছে এই যে একটা সময় ছিল আমাদের দেশেই যখন কন্ট্রাসেপটিভ বা জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী এইগুলো ব্যবহারের ক্ষেত্রে গ্রাম পর্যায়ের মানুষ বা অনেক শিক্ষিত মানুষের ক্ষেত্রেও দেখা গেছে যে এটাকে খুব লজ্জাজনক মনে করতেন, আবার কোথাও কোথাও এটাকে পাপ মনে করা হতো। এবং এই পরিকল্পনা কর্মীরা গ্রামে কাজ করতে গেলে তারা অনেক ক্ষেত্রে এমন ঘটনা আছে যা লাঞ্ছিত হয়েছেন। সো এটা খুব সহজ ছিল না, কারণ এটাকে মানুষ খুব ভালো চোখে দেখতো না। মানুষ এটাকে লজ্জাজনক মনে করতো, কখনো কখনো এটাকে পাপ মনে করতো। সেই বিষয়টি এখন এসে দাঁড়িয়েছে এমন যে মানুষ তার নিত্য প্রয়োজনীয় অন্যান্য যে জিনিস ক্রয় করে, চাল ডাল ইত্যাদি ইত্যাদি, তার সঙ্গে সে কন্ট্রাসেপটিভটাও ক্রয় করে, কারণ এটা নিত্য প্রয়োজনীয় হয়ে গেছে। তো এই ঘটনাটি আসলে মূলত কেন ঘটলো, ওই জায়গা থেকে এমন একটি জায়গায় কেমন করে আসলো, তার কারণ হচ্ছে প্রচার, পুরোপুরি প্রচার, প্রচার প্রচার এবং প্রচার। আমরা সে সময় এত চ্যানেল ছিল না, সে সময় এত ঘরে ঘরে টেলিভিশন ছিল না, পত্রিকা, রেডিও, কিন্তু নিয়মিতই রেডিওতে এই জন্ম নিয়ন্ত্রণের বিজ্ঞাপন দেয়া হতো, পত্রিকায় দেয়া হতো, পরবর্তীতে টেলিভিশনে আমরা দেখেছি। এবং এটার প্রতি একটা বিশেষ নজর ভালো করেছিল যে এটা কন্টিনিউয়াসলি করা হতো, করার ফলেই কিন্তু আজকে মানুষ এটাকে সহজভাবে নিয়েছে। তবে অটিজমের ক্ষেত্রেও আমি ওই কথাটিই বলবো, এর জন্য আসলে কি কি করা দরকার, কি কি পদক্ষেপ নেওয়া দরকার ইত্যাদি ইত্যাদি বিষয় তো আছেই। তবে জনসচেতনতার জন্য খুব বেশি করে দরকার ওই রকম উপর্যুপরি প্রচার। এবং আমরা এখানে অনেকেই উপস্থিত আছি, অনেকেই জানেন কারো পরিবারে বা কারো বৃহত্তর পরিবারে বা পাশের বাড়িতে একজন অটিস্টিক শিশু বা অটিস্টিক মানুষ আছেন।
এগুলো নিয়ে আমরা অনেক সময় আমরা নিজেকে নিয়েই তো থাকি এবং আমরা মনে করি যে আমি বেশ নিরাপদ আছি, এবং আমাদের দৃষ্টিভঙ্গির ক্ষেত্রেও দেখা যায় অনেক ক্ষেত্রে মানুষকে আহত করে কথাবার্তা বলে ফেলি। তো সেই বিষয়টি, সেই সব ক্ষেত্রেও যে সচেতনতা দরকার, মানে আসলেই মনোগত দিক থেকে আধুনিক হয়ে ওঠা, সেই প্রচারটা আমাদের দরকার। আমার মনে হয় যে যথেষ্ট প্রচারের মধ্যে আমরা নাই অটিজম এবং তার সচেতনতা নিয়ে, এবং কি কি করা যায় সেই ক্ষেত্রে কত বাইরের যে দেশগুলোতে কতটা আধুনিকভাবে এটাকে রিল করা হচ্ছে সেইগুলোকে জানানো। মূল কথা আমার একটি, সেটা হচ্ছে যে প্রচার 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 এবং প্রচার, এটা এবং সেটা একদম গ্রাম থেকে শহর পর্যন্ত। প্রথমে যে উদাহরণটি আমি দিয়েছি ওই রকম প্রচার, এবং সেই প্রচারের সঙ্গে আমি সবসময় থাকতে চাই। ধন্যবাদ সবাইকে, দোয়া করবেন আমার জন্য। ধন্যবাদ মোশাররফ করিম স্যারকে। যে বিষয়ে প্রতি গুরুত্ব দিয়েছে প্রচার, আমরা বিশ্বাস করি এই প্রচারে তিনি ভূমিকা পালন করবেন। আর এবার প্রতিবন্ধী মানুষের নিয়ে কাজ করার বিশিষ্ট মানুষ শেখ মুজিবুর রহমান ওয়েলফেয়ার ট্রাস্ট স্যারকে মঞ্চে এসে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ডিসেবিলিটি লাইফ ম্যাটার্স এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমার সামনে উপস্থিত সকল অতিথিবৃন্দ, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আজকে যারা এটা আয়োজন করেছেন, যারা এখানে ভলেন্টিয়ারিং করতেছেন, সবাইকে ধন্যবাদ জানাই। Distinguished guests, it's been a great honor and pleasure for me to be here this afternoon at this platform, because it is one of the most important part of our life, disability. আমরা কেউ না কেউ এটার সাথে জড়িত, এটার সাথে অন্তর্ভুক্ত। আমি আমার শ্রদ্ধেয় ভাই আরশ আলী ভাইকে ধন্যবাদ জানাই। উনি শুধু যুক্তরাজ্য থেকে এই ম্যাটার্সটাকে নিয়ে আজকে ঢাকায় এসেছেন। So I would like to congratulate him and thank him from the bottom of my heart for the great initiative he has taken in order to face the challenges of disability, of special needs. আমরা অনেক সময় আমাদের পরিবারে কোনো শিশু জন্ম নিয়েও বা কোনো ব্যক্তি একটু এদিক সেদিক যদি আচরণ করেন, আমরা তাকে পাগল করি। ওরা তো পাগল না, ওরা বিশেষ মানুষ। ওরা আপনার আমাদের চাইতে হয়তো একটু ভিন্ন। এটা তো সৃষ্টি করতেই সৃষ্টি করেছে, এটার মধ্যে আমাদের কোনো হাত নেই। আমরা আল্লাহর শুকর আদায় করি যে উনি আমাদেরকে সুস্থভাবে তৈরি করেছেন। বাট আমার ছেলে 33 বছর বয়স, ইজ এ ডাউন সিনড্রোম, যেটাকে ইংরেজিতে বলে মেডিকেল স্লো ডেভেলপিং চাইল্ড। আমার প্রথম ছেলে। ডিসেবিলিটি কি সেটা আমি নিজেই জানতাম না, আমার স্ত্রীও 33 years ago. আমাদের প্রথম সন্তান, we don't know how to develop a baby, how to care for it. But যখন আমাদেরকে ডাক্তাররা বলবো, সরি আই এম বেসড ইন দি ইউকে, আমি লন্ডনে বসবাস করি, সেখানেই আমার ছেলের জন্ম হয়েছিল রয়্যাল লন্ডন হসপিটালে। তার জন্মের 3 দিন পরে ডাক্তাররা এসে আমাকে বললেন যে আপনি কি আপনার ছেলের অবস্থা জানেন? আমি বললাম না। To me is a gift of God, is a beautiful child, he looks so lovely.
and we are thankful. ওরা বললো তাহলে আমরা আপনার সাথে আপনার স্ত্রীর সাথে একটু কথা বলতে চাই। ওরা বললো যে আপনার ছেলে একটা স্পেশাল নিডস আছে এবং সেটা হচ্ছে ইজ এ ডাউন সিনড্রোম বেবি, ইজ গট সিভিয়ার লার্নিং ডিসেবিলিটি। তখন we were really shocked because we didn't know what we are facing, what is the challenges ahead of us. তো যাই হোক, ওনারা আমাদেরকে বুঝিয়ে বললেন ও সেবা কিভাবে করতে হবে, কি যত্নের তার দরকার। তো এইভাবে শুরু দিনের পর দিন এই অবস্থা, তার যে নিডসটা, সেই ডিমান্ডসটা, এগুলো মিট করতে গিয়ে আস্তে আস্তে আমরা অসুস্থ হয়ে পড়ি। সেই কেয়ারটা ছিল 24 আওয়ার্স। সে তো নর্মাল শিশুদের তার খেতে সময় লাগে, সে ঘুমায় না, রাতের পর রাত ঘুম হয় না। তো সেটাতে আমাদের পার্সোনাল এফেক্ট করতে চলেছে, আমরা সারা রাত ঘুমাই না, সারাদিন তাকে সেবা দিতে হয়। তখন আমরা কি করব? ডাক্তারের কাছে যাই, ডাক্তার বলেন বল দ্যাট ইজ দি রিয়ালিটি, এটাই আপনাদেরকে মেনে নিতে হবে। বাট ফরচুনেটলি বিকজ আই লিভড ইন দ্যাট developed country, UK এর মতো জায়গাতে there are lots of facilities and opportunities available to get the support for the person in question. সেই প্রতিবন্ধী মানুষের জন্য যে সেবা আছে, প্যারেন্টসদেরকে সাপোর্ট দেওয়ার জন্য যারা এজেন্সিস বা সরকারি ব্যবস্থা। এখন আমরা টায়ার্ড হয়ে যাই, সারাদিন আমি অফিস থেকে আসি, আসার পরে বাসায় স্ত্রীকে হেল্প করতে হয়, কারণ সে সারাদিন এই বাচ্চাটাকে নিয়ে বসে আছে। সে বাসা কোনো কাজ করতে পারে না, গোসল করতে পারে না, রান্না করতে পারেন, সেই সময়টা এটাকে করতে পারে। দেন উই নিডেড কেয়ারার। তখন বাসায় কেয়ারার অ্যারেঞ্জ করা হয়, কেয়ার এসে কত 2 ঘন্টা আমাদেরকে রেসপাইট দেয়। আমার ভাই সেই 2 ঘন্টার সময় সে একটু রেস্ট নিয়ে নেয়, ওই কেয়ারার এসে। বাংলাদেশে সে অপরচুনিটি নেই। অনেক কুসংস্কার আমাদের সমাজে আসছে, যেটা আমি জানি, আই ফেস দ্যাট ইন দিস কান্ট্রি। যখন কারো একটু অসুস্থ বাচ্চা জন্ম নেয়, কেউ না বলে ওই মাটা হয়তো এমন কিছু করেছে, ওই বাপটা কোন গাছের তুলে দিয়ে গেছে। এটা এত সেড আমাদের সমাজে, বাট আমরা বুঝতেই চাই না যে এটা তো আমার, আমি তো চাইনি একটা অসুস্থ সন্তান। ইট ওয়াজ এ বিগ স্ট্রাগল। আমার ছেলের যখন এই অবস্থা শোনার পরে আমি সেই ফিল্ডে আমি একজন গভর্নমেন্ট অফিসার ছিলাম, প্রজেক্ট ডেভেলপমেন্ট। সে দেশে I started working voluntarily supporting other parents with children with special needs. Centerhood কাজ করতে শুরু করি, ভলেন্টারি কাজেস টু সাপোর্ট এবং বোঝানো সেই মানুষদেরকে। এটা অনেক বড় ধৈর্যের ব্যাপার, ধৈর্য থাকতে হবে, অনেক ধৈর্য থাকতে হবে, অনেক পরিশ্রম করতে হবে। তো I don't want to make my speech any longer, but let's come to the point. এখানে বাংলাদেশে এই বিষয়টা, বাংলাদেশ সরকার অনেক ইনিশিয়েটিভ নিয়েছেন অটিজমের উপরে, অটিস্টিকের উপরে, বাট অটিজম ইজ নট দি অনলি ডিসেবিলিটি। There are also অনেক ডিফারেন্ট ক্যাটাগরি ডিসেবিলিটি, যেমন ডাউন সিনড্রোম আছে, লার্নিং ডিসেবিলিটি আছে, স্পিচ ডিসেবিলিটি আছে, ফিজিক্যাল ডিসেবিলিটি আছে, সেন্সরি ডিসেবিলিটি, ভিশন ডিসেবিলিটি, হিয়ারিং ডিসেবিলিটি, এবং প্রত্যেকটা ডিসেবিলিটির আলাদা নিডস আছে। সেটাকে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে এবং উই নিড আমাদেরকে সেইভাবে তাকে সেবা দেওয়ার জন্য সেই সেবাটা তৈরি করতে হবে। আমি জানি বাংলাদেশ সরকারের পক্ষে এটা সম্ভব না, বিকজ উই আর এ ভেরি বিগ নেশন। অনেক নিড রয়েছে, বাট উই ক্যান নট ফরগেট দিস সেকশন অফ আওয়ার কমিউনিটি। সমাজের এই অংশটাকে আমরা ভুললে হবে না। এখানে এনজিও আসতে হবে, ব্যক্তিগত উদ্যোগ আসতে হবে, সামাজিকভাবে পারিবারিক যেভাবে পারি আমরা এটাকে দায়িত্ব হিসাবে নিতে হবে। এই বিশেষ মানুষগুলাকে আমাদেরকে টেক করতে হবে, এটা আমাদের সবার দায়িত্ব। আজকে এখানে যারা গণিজনরা রয়েছেন, যারা এক্সপার্টিস এই বিষয়ের উপর, ওনাদেরকে আমি ধন্যবাদ জানাই। এবং যারা এই ফিল্ডে কাজ করতেছেন, ইট নিডস মোর রিসার্চেস, মোর ফেসিলিটিস, মোর বাজেটস। আমি জাস্ট একটা এক্সাম্পল দিই। আমি সিলেট থেকে আসছি, আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে সিলেট বালাগঞ্জ উপজেলা। সেখানে আমরা একটা প্রতিবন্ধী সেবা কেন্দ্র করেছি বালাগঞ্জ উপজেলা 2019 থেকে। এখানে রয়েছে আমার ছোট ভাই সাবুদ্দিন সাহেব, যিনি এটা মূল উদ্যোক্তা। সেখানে আমরা উপজেলা প্রশাসনের সাথে মিলে সেটা কাজ করতেছি। আমরা জানি গভর্নমেন্টের অনেক ইস্যুস আছে। আমরা সেখানে গ্রাম থেকে
গ্রামের ছেলেমেয়েরা যারা হয়তো এসএসসি পড়েছে, লেখাপড়াতে নেই, কেউ অবসর আছে, ওদেরকে ভলেন্টিয়ারে নেই একটু ট্রেনিং দিয়ে প্রত্যেকটা গ্রামে বালাগঞ্জে আমরা পাঠিয়েছি। প্রত্যেকটা পরিবার থেকে আমরা জনসংখ্যা নিয়ে আসছে যে এই পরিবারে কোনো প্রতিবন্ধী আছে কিনা, কে কি ধরনের প্রতিবন্ধী, সেটা এরকম করে আমরা 3000 প্রতিবন্ধী লোকের একটা ডেটাবেস তৈরি করে সরকারকেও দিয়েছি আমরা, উপজেলা প্রশাসনকে। তো এখন আমরা জানি যে বালাগঞ্জে 3000 প্রতিবন্ধী আছে। আমার বিশ্বাস হয়তো বাংলাদেশে আরো এইভাবে ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। আমরা একটা ব্যক্তিগত উদ্যোগে করেছি, সেখানে একটা সেবা কেন্দ্র হয়েছে। আমরা আইডেন্টিফাই করেছি ওদের কার কি ধরনের ডিসেবিলিটি, কি কি সেবা দিতে হয়। আমরা সেখানে লোকাল প্রশাসনের সাহায্য নিয়ে ব্যক্তিগত যারা আছে, প্রবাসে আমাদের অনেকে আছেন, ওনাদের কাছে সাহায্য আসে। আমরা যেমন শীত বস্ত্র করি, মেডিকেল উপাদান দিয়ে থাকি, স্বাস্থ্য সেবার জন্য বিভিন্ন যা যা সম্ভব হয়েছে সেটা আমরা করতেছি। তো এইভাবে আমি মনে করি আমরা যদি প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা অঞ্চলে এইভাবে আমরা ইনিশিয়েটিভ নিই, তাহলে তো প্রতিবন্ধী যারা আছেন ওনাদের জন্য আমরা অনেক কিছু করতে পারবো। তো আমি আবারও ধন্যবাদ দেই আরশালী ভাইকে এবং বালাগঞ্জ উপজেলা ডিসেবিলিটি সেন্টারকে, এবং আজকে যারা এখানে অনারেবল গেস্ট আছেন, আপনারা আসার জন্য। আমার বিশ্বাস আমরা সবাই সম্মিলিতভাবে প্রচেষ্টা যদি করি, চেষ্টা করি, তাহলে এই বিষয়টাকে আরো উন্নত করার, প্রতিবন্ধীদেরকে সুন্দর একটা ভবিষ্যৎ দেওয়ার, উন্নত জীবন দেওয়ার জন্য আমরা কাজ করতে পারি, এবং ইনশাআল্লাহ সেটা সাকসেসফুল হবে। কারণ এখানে আমরা যারা আছি, আরেকটা যেটা বিষয়, আজকের যে অ্যাওয়ার্ড যেটা হচ্ছে, যে সিলেটে আপনারা জানেন গত মাসে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন্যা, 120 বছরের মধ্যে এরকম কোনো ভয়াবহ বন্যা নাই। সেই বন্যাতে এখানে ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে এবং সরকারি বেসরকারিভাবে অনেকেরাই আপনারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ত্রাণ নিয়ে গেছেন, অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। আমিও সেখানে গিয়েছিলাম। এখানে আপনাদের সামনে আমার সাথে আমার মেইন চ্যারিটি সাপোর্টার ভলেন্টিয়ার হচ্ছে আমার প্রিয় নাতনি মাসুমা আক্তার, যদি আমি একটু পরিচয় দিচ্ছি। সে আমার চ্যারিটি কাজগুলোকে আমাকে ইন্সপিরেশন দেয় এবং সে নিজে এগুলা করে। এই শুধু ঢাকা থেকে এসে গেছিলেন বালাগঞ্জে আমরা প্রায় 300 ফ্যামিলিকে আমরা খাদ্য সামগ্রী দিয়েছি, করে 200 প্রতিবন্ধী আমাদের এই যে সেবা কেন্দ্রের ওনাদেরকে আমরা সামগ্রী দিয়েছি। এইভাবে আপনারা অনেকেই কাজ করছেন। আমি সিলেটের হয়ে আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, যারা সেই বিপদের সময় সিলেটবাসীর পাশে দাঁড়িয়েছিলেন। সবাইকে আমি শ্রদ্ধার সাথে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আমার বিশ্বাস আমরা বাঙালি জাতি, আমরা প্রত্যেকটা যুগে এই জাতি এক হয়েছে। ভাষা আন্দোলনেও আমরা এক হয়েছিলাম, 71-এর মুক্তিযুদ্ধেও আমরা এক হয়েছিলাম, সিনিয়রের সময় এক হয়েছিলাম। আমি প্রবাসে থাকলেও আরশালী ভাই যেটা বলছেন, আমরা হয়তো প্রবাসে, আমি 50 বছর জীবনের প্রবাসে চলে গেছি, তারপরেও আমি একজন মনে প্রাণে বাঙালি। আমি গর্বিত আমি একজন বাঙালি, বাংলাদেশি। এটাই আমার পরিচয়। আমি চিরদিন বাঙালি হয়ে থাকবো, বাঙালিদের পাশে থাকবো। দ্যাট ইজ মাই আইডেন্টিটি। এটাই আমার ইচ্ছা। আপনারা এখানে বালাগঞ্জ থেকে কিছু প্রতিবন্ধীদের আত্মীয় স্বজন এসেছেন আপনাদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য, যেখানে পিছনে আছেন। যদি তোমরা একটু দাঁড়াও, বালাগঞ্জ থেকে যারা এসেছেন এই প্রোগ্রামে, আমি তোমাদেরকে ধন্যবাদ জানাই। এই এরাই কাজ করেছে। এখানে কোনো বেতন দেওয়া সম্ভব হয় না, ওরা তার স্ব ইচ্ছা থেকে ভলেন্টিয়ার হিসাবে কাজ করে। আমি তোমাদেরকে ধন্যবাদ জানাই। তোমরা শাহাবুদ্দিন শাহিন, একটু তুমি সামনে আসো। ওটার মূল উদ্যোক্তা হচ্ছে এই শাহাবুদ্দিন শাহিন হচ্ছেন একজন সাংবাদিক এবং সমাজকর্মী, নিরাপদ সমাজ ব্যবস্থার সভাপতি। তো এরাই কাজ করতেছে সেখানে মাঠ পর্যায়ে। এরা এখানে কোনো টাকার বিনিময় নাই, সবাই বলে থাকে। আমি চাই তুমি একটু সামনে আসো। মুখ করে দাও। আমি জাস্ট ওনাদেরকে আপনার সাথে তুলে ধরলাম, যারা এখানে কাজ করতেছে। আমি সুদূর লন্ডন থেকে এসে বছরে 4-5 মাস এখানে কাজ করি ভলেন্টিয়ারিটি। আমার জীবনের উদ্দেশ্য হচ্ছে যে বাকি জীবনগুলো আমি অসহায় মানুষদের সাথে, বিশেষ মানুষদের সাথে আমার জীবনের সময় টুকটুকু কাটিয়ে দিই। আমি আপনাদের সবার দোয়া চাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যারকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। এখন আমি মঞ্চে আহ্বান করছি মোহাম্মদ জাহাঙ্গীর আলম মিন্টু স্যারকে, প্রেস অ্যাডভাইজার, গণস্বাস্থ্য কেন্দ্র।
আজকের আলোচনা বিষয়ের সাবজেক্টের বাইরে আমি একজন বক্তা, এই জন্য ক্ষমা প্রার্থনা করছি অতিথিবৃন্দের কাছে। শ্রদ্ধেয় অতিথিবৃন্দ, ডিজিটাল লাইফ ম্যাটার আজকে আলোচনা সভার সভাপতি প্রধান অতিথি ছিলেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। যেহেতু আমি গণস্বাস্থ্য ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর প্রেস অ্যাডভাইজার, সেহেতু আমার কাছে দায়বদ্ধতা আছে। আর আসলে ভাই লন্ডন থাকা অবস্থায়, লন্ডন থেকে আসার পরে বিভিন্ন সময় আলোচনা করছে যে একটা এরকম একটা অনুষ্ঠান করবে। জাফরুল্লাহ চৌধুরী আমাকে ডেকে বলছেন যে সর্বরকম সাহায্য করার জন্য। আমি বিনীতভাবে মানে ক্ষমা প্রার্থনা যে আমি সর্বরকম কেন 10% সহযোগিতা করতে পারিনি অনুষ্ঠানে, কারণ গত 4 দিন থেকে কন্টিনিউ আমাদের প্রোগ্রাম ছিল। আপনার জ্বালানি নিয়ে গত 31 তারিখে, গতকালকে আমাদের মেডিকেল কলেজে 27তম মেডিকেল ছাত্রদের প্রথম ক্লাস ছিল। বীর মুক্তিযোদ্ধা বঙ্গবীর কাদের সিদ্দিকী এবং বীর মুক্তিযোদ্ধা জাফরুল্লাহ চৌধুরী সেখানে ছিলেন। আমরা 10টায় বাসায় আসছি। আর আমাদের আগে কথা ছিল সকালের দিকে অনুষ্ঠান করার জন্য। বাংলাদেশের মিডিয়া এখন সকাল ছাড়া বিকালে আসতে চায় না, নিশ্চয়ই অতিথিবৃন্দ ভালো করে জানেন। সব জায়গায় একটু মানে আমরা কেন যেন কনজারভেটিভ হয়ে গেছি। আবার আমরা উদয় হয়ে গেছি, যেটা নাকি একটু আগে বাংলাদেশের শাহরুখ খান মোশাররফ করে বলেছিলেন, আবার হতালি কি বলছেন, আমি বলছিলাম যে পরিকল্পনা 1970 দশকে আমরা যখন প্রাইমারি স্কুলে পড়ি, ক্লাস 4 5 73 74 75, তখন যদি বাড়ি থেকে গেলেই বাড়ি থেকে দূর দূর করে হুজুর অথবা মুরব্বীরা বের করে দিচ্ছে। আজকে পরিবার লোকটা গেলে তাকে উল্টা আপ্যায়ন করে, আদর করে। তো আমাদের এখানে উপস্থিত আছেন গণস্বাস্থ্য কেন্দ্রের নির্বাহী প্রধান ডাক্তার মঞ্জুর কাদের আহমেদ। আমি ঈশ্বরের অনুরোধ করছি আমাদের পক্ষ থেকে, যেহেতু জাফরুল্লাহ ভাই নেয়, আপনি মঞ্চে আসার জন্য, এবং আসলে এখানে প্লিজ আপনার বসেন একটু মঞ্চে। তো আমরা আশা করবো যে আগামীতে, আমি আসলে কালকে রাতে বলছি যে আমি সকালে বলছি যে আগামীতে যে অনুষ্ঠানটা হবে, অবশ্যই আমাদের শাহরুখ খান বা বাংলাদেশের সব ঘরে ঘরে যাকে ছিলেন, দেশ বিদেশে। আমি যখন মিডল ইস্টে যাই অথবা ইউরোপের দিকে যাই, তখন দেখি যে কারো কথা না বলতো মোশাররফ করিমের ইউটিউব চ্যানেলে কিন্তু তার নাটক দেখে, অর্থাৎ তার বক্তব্যটাকে ধারণ করে। তো মোশাররফ করিম ভাই আগামীতে এই ধরনের অনুষ্ঠান গণস্বাস্থ্য বারবার সহযোগিতা করবে, যারা করবে, উদ্যোক্তা যারা আছে তাদেরকে। আমি একজন মানে প্রচারের প্রেসের সাংগঠনিক হিসেবে আমাকে অনেকে মনে করে যে আমি খুব ভালো কাজ জানি, কিন্তু আজকে আমি মনে করি যে আমি ব্যর্থ, আমি কাজটা ঠিক মতো করতে পারিনি। গণস্বাস্থ্য পক্ষ থেকে আমি ক্ষমা প্রার্থী। জাফরুল্লাহ ভাই ঠিক 3:30 বাজে রওনা করছেন 9 তলা থেকে, এখানে নামবেন। নামার 1 মিনিট আগে উনি বললেন যে আমি যেতে পারতেছি না, আমার শরীরটা ভালো না। এই কথাটা বলার জন্য আমি মোশাররফ করিমের কাছে গেছি, বিনীত প্রার্থনা করছি আপনি কতক্ষণ থাকবেন। বললো যে আমি 30 মিনিট থাকবো। 30 থেকে 40 মিনিট থাকলে আমি চেষ্টা করবো জাফরুল্লাহ ভাইকে আনার জন্য। জাফরুল্লাহ ভাই এরকম লোক অসুস্থ অবস্থায় থেকে উঠেও প্রোগ্রামে আসেন। আমি আশা করবো আগামী 30 মিনিটের ভিতরে ওনার কাজ অনুষ্ঠান আনার জন্য। এবং আজকের যত ভালো সবকিছু আরশালী ভাই অতিথিবৃন্দ, আজকে যত খারাপ মিডিয়া এবং প্রচারের জন্য সবকিছুর জন্য আমি দায়ী। এই জন্য সবার কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি। ধন্যবাদ সবাইকে। আমি এ পর্যায়ে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি গণস্বাস্থ্য কেন্দ্রের নির্বাহী কর্মকর্তা মঞ্জুর কাদের স্যারকে। আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি মঞ্জুর কাদের স্যারকে কিছু বলার জন্য। দুঃখিত, স্যার একটু অসুস্থতার কারণে আমাদের এখানে উপস্থিত থাকতে পারছেন না। শুধু এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য পেশ করবেন ফরহাদ মাজার স্যার, বিশিষ্ট লেখক এবং কলামিস্ট। আমি স্যারকে অনুরোধ করছি মঞ্চে এসে স্যারের মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। হ্যালো, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। ওকে, আমি প্রথমে সবাইকে অনেক আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার পাশে আছেন আমাদের ইব্রাহিম ভাই, আমার দুটো প্রিয় মানুষ, এবং আমাদের ভাস্কর আছে পরিচয় আপনার সঙ্গে। আর মোশাররফ তো আপনাদের প্রিয়
কি না সবার প্রিয় নাকি? তোকে আমি দেখতে পেলাম আজকে। আমি খুবই খুশি যে দেখা হতে পেরেছি। সবার শরীর অসুস্থ, আমার যে খারাপ লাগছে, আশা করি যে তিনি হয়তো এসে হাজির হবেন। আমি প্রথমে যেটা বলি, আমি একটু কথা বলবো কেমন? আমি প্রথমে যেটা বলবো সেটা হলো যে আরশ আলী ভাইকে আমি প্রশংসা করবো যে তার যে দিকগুণা দেখলাম আমি, তার উৎসাহ, আমার সঙ্গে একটা পরিচয় ছিল না, এবং মূলত তার উৎসাহ এবং উদ্দীপনা টেনে নিয়ে এসছে আমাকে, যেটা মনে করি যেটা তার কৃতিত্ব না। একটা খুব বড় মানুষ কাজ করতে পছন্দ করে, এটা তার খুব বড় কৃতিত্ব। আমি তাকে আমার প্রাণ থেকে ধন্যবাদ জানাচ্ছি যেদিন আমাকে নিয়ে এসেছেন। আপনারা যারা এখানে হাজির আছেন সকলকে আমার ভালোবাসা। আমরা প্রতিবন্ধীদের নিয়ে আমাদের একটা কাজ আছে, কিন্তু সে কাজটা একটু ভিন্ন, আমি সে ব্যাখ্যা করবো সেটা কিরকম। আর এমনিতে যারা এখানে বাংলাদেশের প্রতিবন্ধী নিয়ে কাজ করছে, বড় বড় প্রতিষ্ঠান, তাদের সকলে আমার কম বেশি ঘনিষ্ঠ। সিআরপি যেমন আজকে ভ্যালেরি আমাদের পুরনো বন্ধু, আরো এই পুরো যখন তার এই পুরো প্রতীক হয়েছেন। আর আমি যেহেতু পেশায় ফার্মেসি, আমার পেশা আমি ইকোনমি ফার্মেসি করেছি, ফলে স্বভাবতই কিছুটা ডাক্তারি স্বাস্থ্যের দিক থেকে এই ব্যাপারটা বোঝার চেষ্টা করি। কিছু কথা বলার জন্য আমি পড়ার চেষ্টা করেছি। পড়ে আমি একটা জিনিস একটু বুঝতে পারি নাই যে ডিসএবিলিটি, যখন এই লেখাটা তো বাংলাতে অনুবাদ করে পাঠিয়েছেন, তুমি আসলে কি বুঝাতে চাইছেন? একটা ডিসএবিলিটি একটা মেডিকেল দিক আছে, যেমন একটা শারীরিক দিক আছে, আর ডিসএবিলিটি যে তথাকথিত প্রতিবন্ধকতা একটা কিন্তু সোশ্যাল কনস্ট্রাকশন করে। সমাজ কিন্তু এক ধরনের ধারণা মাথায় তৈরি করে যে এটা হলো প্রতিবন্ধী, ওরা হলো প্রতিবন্ধী, অন্যরা হলো স্বাভাবিক আর এরা হলো প্রতিবন্ধী। ফলে আর ধারণা যে এরা প্রতিবন্ধী, এরা সীমিত, এরা অস্বাভাবিক, এই যে ওদের প্রতি করুণাবশত কাজ করবার দৃষ্টিভঙ্গি, এটার বিরোধিতা করে সবচেয়ে বড় কাজ। কারণ তাদেরকে মানসিকভাবে শক্তি দেওয়া, কারণ প্রতিবন্ধী বলে কোনো শব্দ এটা ভুল শব্দ। এবং এই লেখাতে যে আমাকে দিয়েছেন আরশ ভাই, সেখানে ছিল লার্নিং ডিসএবিলিটি, মানে শিখতে পড়তে যারা পারে না, তাদের অন্যদের মতন অন্য বাচ্চারা শিখতে পড়তে স্বাভাবিক, আর এদের শিখতে পড়তে এদের অস্বাভাবিক। সাধারণত যারা প্রতিবন্ধকতা নিয়ে কাজ করেছেন তারা এই ধরনের কনসেপ্টকে তারা কিন্তু আমল দেন না। আমি তো সহজ করে বোঝার জন্য আপনাদেরকে বোঝাবো, নিরক্ষর মানুষ যারা পড়তে জানেন না তারা কি প্রতিবন্ধী? কি মনে নেন আপনারা? আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি উম্মি ছিলেন, উনি কি প্রতিবন্ধী ছিলেন? কি মনে করেন? একটু বলেন। ভেরি গুড, খুব জোর করে বলবেন। তাহলে প্রতিবন্ধী বলে শব্দটা ক্ষতিকর। যদি আমরা প্রতিবন্ধী নিয়ে কাজ করতে চাই, তাহলে আমাদেরকে ভিন্নভাবে এইগুলোকে চিন্তা করতে হবে। কি করে করতে হবে আমি আজকে উত্তর দিতে পারবো না, আরেকবার সঙ্গে বসে আমি এটা দীর্ঘ আলোচনা করবো যে কোনটা আমাদের ফিজিক্যাল, শারীরিক। হ্যাঁ, আমরা অনেকে, আমার ডান চোখ নাই, আমি ডান চোখ হারিয়েছি যুদ্ধের সময়, তো তার মানে আমি প্রতিবন্ধী হয়ে গেছি, আমি বসে থাকবো? তাহলে এই যে ধারণাগুলো প্রথমত কমাতে হবে। কারণ প্রতিবন্ধী যারা, শব্দটা তাদের বুকে শেলের মতো বাজে, এটা বুঝতে হবে আমাদের। নাহলে কিন্তু প্রতিবন্ধী কোনো কাজ আমরা করতে পারবো। আচ্ছা, কেন এই জন্য লার্নিং ডিসএবিলিটি নিয়ে যত গবেষণা হয়েছে, অনেকে আপনার চিন্তা, আমি বললেন মেলা তথ্য বৈজ্ঞানিক হইতে পারে। এলুরিয়া যেমন একজন, আমাদের মাথার ভেতরে একটা ব্রেইন আছে, ব্রেইনের মধ্যে 52টা কোঠা আছে, 52টা কোঠার মধ্যে কোন কোঠার সঙ্গে নষ্ট হলে আমাদের কোন রকম ডিসএবিলিটি তৈরি হয়। হ্যাঁ, ঠিক আছে, সাইন্টিফিক গবেষণাটা হবে, এটা হচ্ছে। এমনকি যেটাকে আমরা মানে ভাষা তত্ত্ব, বড় বড় দার্শনিক যারা কাজ করেন ভাষা তত্ত্ব, কিন্তু আমরা কথা বলি এবং কথা বলার সঙ্গে শরীরের কি সম্পর্ক, এটা নিয়ে তাদের মেলা গবেষণা আছে। কিন্তু এটাও শেখাও, ভাষা শেখাটাও একটা একটা সামাজিক অভ্যাসের ব্যাপার। অনেক সময় অনেক বড় বড় প্রতিভাবান ব্যক্তিরা, তারা বড় কবি, কেমন বড় কবি, বড় প্রতিভাবান জ্ঞানী ব্যক্তি, তাদের কথা কিন্তু অসংলগ্ন মনে হয়। কেন অসংলগ্ন মনে হয়? অসহায় মনে। কেন? আমরা যে ভাষায় অভ্যস্ত, তারা সেই ভাষায় কথা বলতে চাইছেন না। তিনি তো নতুন কথা বলবেন আপনাকে, তা আপনার ভাষা দ্বারা তো তিনি কথা বলতে পারছেন না তাকে। কেমন? মনস্তত্ত্বে বলা হয় মানসিক রোগী যাদেরকে বলা, বড় বড় দার্শনিক কথা বলছে,
সে আপনি ফ্রয়েড বলেন, লাকো বলেন, বড় বড় দার্শনিকরা, তারা একটা কথা বলবেন, যাদেরকে আমরা পাগল বলি তাদের মধ্যে অধিকাংশই এটার মধ্যে কোনো পাগলামি নেই। এটা হচ্ছে এক ধরনের ব্যর্থতা, আপনাকে তাদের কথা বোঝাবার ব্যর্থতা। তা আপনি তাদের কথা বুঝবেন কেমনে? আপনাকে তাহলে সাইকোলজি শিখতে হবে, আপনাকে সে কেন কথা বলতে পারে না এটা বুঝতে হবে। তাতে এটা তো লার্নিং ডিসএবিলিটি তো না, তাতে এটা তো কথা বলার অসুখ, এটা তো না, তাই কি? সমস্যাটা আমাদের মধ্যে, ওর মধ্যে তো সমস্যা নেই। তাহলে প্রথম আমাদেরকে বদলাতে হবে, মানে আমাদের যে এটা সম্পর্কে ধারণাগুলো এটা আমাদেরকে বদলাতে হবে। এটা না বদলালে আপনারা এই ডিসএবিলিটি নিয়ে বা প্রতিবন্ধকতা নিয়ে আসলে কিন্তু খুব ভালো কাজ করার চেয়ে ক্ষতি করে করবেন। এটা আমার প্রথম বিনয়ের সঙ্গে অনুরোধ হবে, এটা আগে ভালো করে আমরা যেন বুঝি। এটা আমি আজকে ডিটেল বলতে পারবো না, কারণ আমি আজকের জন্য ঠিক জানতাম না এই মিনিটে কি জন্য কেন হচ্ছে, সময়টা আমি বেশি নেব না। দ্বিতীয়ত আমি যেটা আসবো যে মোশাররফ আমার অত্যন্ত প্রিয়, আপনাদের মধ্যে অত্যন্ত ভালো অভিনেতা, কিন্তু তার একটা কথা শুনে আমি তো ভয় পেয়ে গেছি। তখন এটা আমি মোশাররফের জন্য বলবো, প্রথমত জনসংখ্যা আর পরিবার পরিকল্পনা দুটো আলাদা জিনিস। জনসংখ্যা এবং পরিবার পরিকল্পনা দুটো আলাদা জিনিস। পরিবার পরিকল্পনা আমাদের সমাজে সবসময় ছিল, এটা নতুন কিছু না। এটার সঙ্গে কন্ট্রাসেপ্টিভ লাগবে কি লাগবে না এটা ভিন্ন কথা। কি করেছিল? আমি একজন কৃষক, আমার জমি আছে, আমার সন্তান বেশি লাগবে, তো বেশি সন্তান যদি উৎপাদন করি তো অন্যায় তো কিছু না, নাকি? আপনার কি মনে হয় এটা পরিকল্পনা না? কিন্তু কেন আমরা সংখ্যা কমাতে শুরু করলাম কবে থেকে? যখন সাদারা বুঝলো দুনিয়াতে আমাদের মতন কালো মানুষের সংখ্যা বেড়ে গেছে। যদি আমাদের সংখ্যা বেড়ে যায় তাহলে কি হবে? তাহলে ওদের যে আধিপত্য, সাদাদের যে আধিপত্য পাশ্চাত্যে, সে আধিপত্য ক্ষুণ্ণ হবে। তখন তারা কি শুরু করলো? পপুলেশন কন্ট্রোল, সংখ্যা কমাতে হবে। কেন সংখ্যা কমাতে হবে? কারণ ওদেরই লোক, যেমন রেভেন হোল্ট যে লোক ছিল ইউএসএ, তিনি বললেন একটা বিদ্রোহী, তারা আজকে ভিয়েতনামে যুদ্ধ চলছিল তখন, তো তারা মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ করছে, তো তারা বলতেছে এই যে একজন গেরিলা, তাকে মারতে যত টাকা খরচ হয়, যত ঝামেলা, তার চেয়ে বেশি তাদেরকে ভ্রূণে মেরে ফেললে ভালো। মানে আপনার সংখ্যা বাড়লে কিন্তু যুদ্ধের জন্য সমস্যা। এখন যে যুদ্ধ দেখতেছেন মিডল ইস্টে, সিরিয়াতে, বিভিন্ন জায়গাতে, এটা কিন্তু পপুলেশনের কন্ট্রোলে কিন্তু কন্টিনিউশন, যেটাকে তারা বলে ওয়ার অন টেরর, হ্যাঁ, সন্ত্রাসীর বিরুদ্ধে যুদ্ধ। আমাদের এখানে যারা মুসলমান, যারা ইসলামকে অনুসরণ করে, তারা সব ইন্দুরের মতো বিয়ায়, ফলে এদের সংখ্যা কমাইতে হলে এদেরকে ড্রোন দ্বারা, এদেরকে বোমা দিয়ে মারতে হবে। এটা কিন্তু পপুলেশন কন্ট্রোল। ফলে জনসংখ্যা নিয়ন্ত্রণ ডেঞ্জারাস ভাষা। এটা দ্বারা কিন্তু আমরা প্রতিবন্ধকতা কিছু কন্ট্রিবিউট মোশাররফ করতে পারবো না। আমি তো সেটা করে থাকবো, আপনি এই ব্যাপারটা আরো ভালো করে বুঝুন, এবং তার জন্য সে সঠিকভাবে এটার প্রচারটা সে শুরু করবে। আরো ব্যাপার আছে, ওরা যখন কন্ট্রাসেপ্টিভ যখন তারা আবিষ্কার করলো, তারা কিন্তু হঠাৎ করে এখানে নিয়ে আসে না। তারা আমাদের সরকারকে টাকা দিয়েছে, একটা কন্ট্রাসেপ্টিভের দাম $8, $9, $13, এটা গরিব মানুষ কোথায় কিনবে? অসম্ভব না, ঠিক না? তখন তারা আমাদের সরকারকে ঋণ দেবে, আমাদের কাছে কিনতে হবে না, ওদের ফার্মাসিউটিক্যাল কোম্পানিকে তারা ব্যবসা করার জন্য টাকাটা দিচ্ছে, তারপরে উৎপাদন করছে। আমরা এমন সব কন্ট্রাসেপ্টিভ আমাদের দেশে আছে যেগুলো আমাদের মেয়েদের জন্য অত্যন্ত ক্ষতিকর। আমি কয়েকটা উদাহরণ দেবো মনে রাখার জন্য। 1 নম্বর উদাহরণ, ডালটন শিল্ড নামে একটা স্টিল যেটা আমরা কাজ করেছি। ডালটন শিল্ডে কি ছিল? ওই আগের আমলে, যখন যদি আপনি আরব দেশে যান দেখবেন যে যখন কারামাল নিয়ে যাবে এক দেশ থেকে আরেক দেশে, তখন উটের পেটে যেন প্রেগনেন্ট না হয়, যদি গর্ভবতী হয়ে পড়ে তো এই যে শ্রদ্ধা নিয়ে যাচ্ছেন এই ব্যবসা করতে, ব্যবসা করতে পারবে না, ব্যবসা বের করবে। সেই জন্য উটের জরায়ুর মধ্যে তারা ইটের টুকটা ঢুকিয়ে দিত। এরা এত নিষ্ঠুর যে ওটাকে তারা নতুন টেকনোলজি বানিয়ে প্লাস্টিক দিয়ে একটা কন্ট্রাসেপ্টিভ বানাইছে, তার নাম তারা বলছে শিল্ড, আইইউডি, ইন্ট্রা ইউটেরিন ডিভাইস। আমাদের দেশে আসছে ডালটন শিল্ড, এটা মেয়েদের পেটে ঢোকানো হয়েছে জরায়ুর মধ্যে। বহু মেয়ে কষ্ট পেয়ে মারা গেছে, বহু মেয়ে মারা গেছে। যে গ্রামের যে মেয়েদের কথা বলা হয়েছে, বহু মেয়ে এটা কষ্ট করে মারা গেছে। আমি তো মোশাররফ হিস্ট্রি গুলা
জানলে খুব খুশি হবো, কারণ তার অভিনয়, তার প্রতিভাবান অভিনয় শিল্পী আকারে সে যদি এটা বুঝে এটা আরো জনগণের কাছে ভালো করে সে প্রচার করতে পারে। তাহলে এটা খেয়াল করতে হবে যে কন্ট্রাসেপটিভ ব্যবহার করাটার মধ্যে আমরা আধুনিক হয়ে গেছি, এটা হই না। ইন্ডাস্ট্রিয়াল সমাজ যখন এসছে, আমাদের সকাল তখন ছোট হয়ে গেছে, আমরা যখন টাকার উপর নির্ভরশীল, মাসের শেষে তো বেতন পাই কম, 30,000 টাকা, তো আমি ছেলে পারবো কেমনি? গ্রামে তো আগে অতি সহজে ছেলে পাওয়া যেত, তখন আমাদের জনসংখ্যাও কমাইতে হয়েছে, তখন কন্ট্রাসেপটিভ মনে মেয়েরা ব্যবহার করছে। এটা করছে তাদের পরিবার পরিকল্পনার জন্য, জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য না, দুটো আলাদা জিনিস। আমি সেটা তাদের অধিকারটা তাদের অবশ্যই থাকা উচিত, সেটা সন্দেহ নেই, এটা আমরা দেবো। কিন্তু ওটার দ্বারা আমরা যদি মনে করি প্রচার করবো, খালি ওই জন্য যাবো, জনসংখ্যা সংক্রান্ত যে প্রচারগুলো আমাদের দেশে হয়েছে, এটাকে বলে কর্পোরেট প্রচার, কর্পোরেট ক্যাম্পেইন, মানে কোম্পানিগুলো তাদের ব্যবসার জন্য প্রচার করে। জানো, কর্পোরেট গুলো তাদের একটা পণ্য তারা বিক্রি করবে, তা তারা প্রচার করে। তা সেক্ষেত্রে আমি বলবো, ওর সঙ্গে আমি আরেকটা ক্ষেত্রে তো একমত হতে পারবো না, না প্রচার 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 আমি চাই না, এটা ক্ষতি করবে। আগে বুঝতে হবে এবং বোঝাতে হবে, লোককে সচেতন করতে হবে। প্রচার করতে গিয়ে তো প্রতিবন্ধীকে মারে ফেলবো আমরা, ওদের বিরুদ্ধে উল্টানো প্রতিবন্ধীরা কারো দয়ার উপর নির্ভরশীল হবে না। তাদের জন্য দয়ার প্রচার করতে বসি না আমি, অন্তত আমি বসি না। আমি তাদের মনে করতে তারা স্বাভাবিক এবং বহু প্রতিবন্ধী অত্যন্ত প্রতিভাবান, বিশেষত এটা ডাক্তারি শাস্ত্রে প্রমাণিত। অটিস্টিক চাইল্ডরা, তার অটিস্টিক বলি আমরা, এরা কিন্তু কমন বাচ্চাদের চেয়ে বেশি প্রতিভাবান হয়, এক নাম্বার। 2 নাম্বার হলো যে অটিস্টিক যে বাচ্চারা আজকে বাংলাদেশে রাখেন, এই বাচ্চারা অটিস্টিক হওয়ার পেছনে প্রধান কারণ হলো সয়াবিন তেল, খাদ্য। এখানে কোনো মায়েরা থাকেন, যদি আপনার সয়াবিন তেল খাওয়ান আর বাচ্চাকে খাওয়াতে থাকেন, তাহলে বুঝে নেবেন যে আপনার বাচ্চা অসুস্থ, যথেষ্ট কারণ আছে। আরো একটা কথা বলছে, তিনি একটা হাইপার বললেন, নিজেকে বলতেন তিনি ছেলেবেলা হাইপার ছিলেন। উনি এই যে কোটার খাওয়া বেশি খাচ্ছেন কিনা আমি বলতে পারবো না। তাহলে এক সময় যে কোটা, যে সকল খাদ্য প্রচার হয়েছিল, ব্যবহার বিক্রি করা হতো, তার জন্য বহু বাচ্চা হাইপার হয়। বাচ্চারা তো অতিরিক্ত অস্বাভাবিক আচরণ করে, কারণ আপনি কোটার খাওয়া দোকান থেকে কিনা খাওয়া, কারণ আপনি তো ভালো খাওয়া খাচ্ছেন, আপনি ক্ষতিকর খাওয়া খাচ্ছেন। তাহলে আমাদেরকে আলাদা করতে হবে যে কোন প্রতিবন্ধকতাটা সমাজের বাচ্চাদের আমরা বন্ধ করতে পারি, শুধুমাত্র সবাই বন্ধ করতে পারি। কোন প্রতিবন্ধীদের যেটা সিমটম দেখা যায়, এটা আমরা বন্ধ করি খাদ্য ব্যবস্থার দ্বারা। আমাদের যদি সার কীটনাশক ছাড়া খাদ্য বন্ধ হয়, আমরা যদি সত্যিকার ভালো খাদ্য তৈরি করতে পারি, তাহলে অবশ্যই বহু অসুখ আমাদের এখানে, বিশেষত যেগুলো প্রতিবন্ধী তৈরি করে, বিভিন্ন রকম সমস্যা তৈরি করে, এটা আমরা অতি অনায়াসে এটা বন্ধ করতে পারবো। বেশ কিছু সমস্যা আমরা সমাধান করতে পারবো। এটা ডাক্তারি শাস্ত্রে এবং WHO, এখন WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটা এখন স্বীকার করে। তারা বলে যে ঠিক আছে, বাংলাদেশে NCD বলে, নন কমিউনিকেবল ডিজিজ, যেসব ডিজিজ গুলো খাদ্য থেকে উৎপন্ন হয়, এগুলো বন্ধ করার একমাত্র উপায় হচ্ছে খাদ্য ব্যবস্থা ঠিক করার জন্য। তাহলে আরুষ ভাইকে বলবো যে তাহলে আসলে খাদ্য ব্যবস্থা আন্দোলনটা করি, যদি আমি আসলে প্রতিবন্ধী নিয়ে কাজ করতে পারতে। আর ডিসএবিলিটি, ফিজিক্যাল ডিসএবিলিটি বলে কোন ডিসএবিলিটি এই পর্যন্ত আমি কোনো, যারা এটা নিয়ে কাজ করেছেন, সিরিয়াসলি কাজ করেছেন, তারা ফিজিক্যাল ডিসএবিলিটিকে তারা ডিসএবিলিটি বলে মনেই করেন না। কেন তারা মনে করেন? যুক্তিটা খুব সহজ, কারণ তারা তো হিউম্যান স্পেসিস তো ডিসেবল অন্য প্রাণীর তুলনায়। আপনি কি হাতির মতন বড়? আপনি কি উঠতে পারেন? আপনি কি ভাসতে পারেন? তাহলে কিছু আপনি করতে পারছেন না। তার কিছু যদি করতে তখন মানব জাতি তো ডিসেবল অন্য প্রজাতির তুলনায়। তাহলে ডিসেবিলিটির তর্কটা আসবে তখনই যখন আমরা তাহলে ডিসেবিলিটির তর্কটা আমাদের এখানে আসবে যে আমরা তাদের প্রতি যেই সামাজিক যে যত্নটা থাকা উচিত ছিল, কিংবা স্বাভাবিক যাদেরকে আমরা মানে ফিজিক্যালি মানে অঙ্গগতভাবে স্বাভাবিকভাবে যারা জন্ম হয়েছে তাদেরকে যেমন করে শিক্ষা দিচ্ছি, এই শিক্ষা দ্বারা তাদেরকে হবে না। তার জন্য ভিন্ন রকম শিক্ষা ব্যবস্থা নেয়, যাতে তাদের এই যে
শারীরিক যে সীমাবদ্ধতা, যে কারণে মনে করি তিনি আমার মতো না, এটা ভিন্ন রকম, তাহলে তাকে জন্য আমি শুধু এই মুহূর্তে আমাদের মধ্যে ডক্টর জাফরুল্লাহ স্যার এসে পৌঁছেছেন, আমরা করতালির মাধ্যমে স্যারকে স্বাগত জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ স্যার, এত অসুস্থতার মধ্যেও আমাদের মাঝে এসে উপস্থিত হওয়ার জন্য। আচ্ছা আচ্ছা আমি খুব ক্ষমা প্রার্থী। না ঠিক আছে জি জি আচ্ছা জি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তাহলে আমাদের মধ্যে আমাদের দৃষ্টিভঙ্গি কিন্তু বদলাতে হবে, আমাদের মধ্যে সমস্যাটা আছে। আমরা যারা আমাদেরকে স্বাভাবিক মনে করি, সমস্যাটা কিন্তু আমাদের মধ্যে, কেমন এই সমস্যাটা আমরা কাটিয়ে উঠতে পারি, তখন আমরা বুঝবো যে কেউ যদি শারীরিক ভাবে আমার যে ভিন্ন রকম হয়, আলাদা হয়, তার আলাদা শিক্ষা ব্যবস্থা লাগবে, তার জন্য আলাদা ব্যবস্থা করতে হবে। সেটা করা কিন্তু আমাদের দায়। তাহলে আমরা যারা কাজ করব এদের জন্য, তাহলে আমাকে তো বলতে হবে, আমি যদি নিজে না বলতে তো কেন সহায়তা করবো, এটা একরকম ব্যাপার। কিন্তু আমাদের সমাজের মধ্যে সাধারণত এই যে আলাদা ব্যবস্থা করা, বা ইংরেজি তারা বলে ডিফারেন্টলি অ্যাবল, মানে যারা আমার চেয়ে ভিন্ন রকম, তার ক্ষমতা আমার চেয়ে ভিন্ন, সে স্বতন্ত্র, সে প্রতিবন্ধী না, সে আমার চেয়ে স্বতন্ত্র। তার প্রতি যে প্রয়োজনটুকু দরকার, সে প্রয়োজনটুকু আমাদেরকে মেটাতে হবে। কেমন? তাহলে দুটো জিনিসকে আমরা খুব ভাগ করে ফেলতে হবে। একটা হচ্ছে মেডিকেল ফিজিক্যাল ডিসএবিলিটি একটা, আর লার্নিং ডিসএবিলিটি, এটা এখনো পর্যন্ত মেডিকেল সায়েন্সে অত্যন্ত বিতর্কিত একটা বিষয়। কারণ সব কিছুকে মেডিকেলাইজ করাটা ক্ষতিকর, সব কিছুকে মেডিকেলাইজ করা যাবে না। তা সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? সেই ক্ষেত্রে অনেকে বলেন যে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে তারা কেন তর্কটা করেন, তারা বলে অনেক ডিসএবিলিটির কারণটা হলো আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে ত্রুটি, মানে এটা ইনস্টিটিউশনাল ত্রুটি। ও কিন্তু আসলে ডিসেবল না, যে ছাত্র ডিসেবল। প্রচুর কাজ হয়েছে আমেরিকাতে, যে কালো ছেলেরা পড়াশোনা যায় না, এরা বোকা, ওদের ব্রেন, নিগ্রোদের ব্রেন খারাপ আছে না, মেলা শুনেন আপনার, কালোরা তো বুদ্ধি কম। আমরা তো মনে করি গ্রামের মানুষ, ওই জেলার লোক খারাপ, এই পেশার লোকরা খারাপ, আছে না, এটা আমরা নিজেরা মনে করি। এই ধারণাগুলো মাথা থেকে বাদ দিতে হবে। একটা হচ্ছে যে প্রাতিষ্ঠানিক কারণে যেসব যে ধরনের আপনার অভাব দেখা যায়, শেখাশিক্ষের ক্ষেত্রে যে ধরনের অভাব দেখা যায়, সেই প্রাতিষ্ঠানিক ত্রুটি আমাদেরকে বদলাতে হবে। সেই জন্য আরো ভাইকে আমি বলবো যে আলাদা করি আমরা কিছু কাজ হবে, আমাদেরকে প্রাতিষ্ঠানিক ভাবে যে দুর্বলতা আছে সমাজের মধ্যে, সেই প্রাতিষ্ঠানিক দুর্বলতা কাটাই তুলতে হবে। নতুন ধরনের স্কুল বা বাংলাদেশের বর্তমান শিক্ষা ব্যবস্থাকে আপনার বদলাতে হবে। আজকে দেখেন একটা রায় দেখছিলাম, যে কোর্টের মধ্যে আমি দেখছি ছবি, যে আপনার গ্যাং, এই যে শুনতেছি সবাই বাচ্চাদের কি ইয়াং কিশোরদের গ্যাং হয়েছে, খুঁজিস হতে পারে ঢাকা শহরে। এটা তো আরবানাইজেশন, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, এটা একদম অঙ্গাঙ্গী ব্যাপার। এটা আপনি আরবানাইজেশন মানে এই যে যেমন আমরা শহর বানাই, আর যেভাবে সে সব ঘর শহর থেকে গরিব বাচ্চাদেরকে আমরা বঞ্চিত করি বিভিন্ন সুযোগ সুবিধা থেকে, তার স্বভাবতই তারা এই ধরনের কাজের মধ্যে তারা জড়িয়ে পড়ে, বিভিন্ন অপরাধের মধ্যে তারা জড়িয়ে পড়ে। যখন তারা বিভিন্ন অপরাধের মধ্যে জড়িয়ে পড়ে, তখন আমরা বলা শুরু করি এরা ডিসেবল, এরা ক্রিমিনাল, এরা জেনেটিক্যালি ক্রিমিনাল, এদের জিনের মধ্যে দোষ আছে, এদের বাবা মার মধ্যে দোষ আছে, এদের পারিবারিক দোষ আছে। তো এই ধারণাগুলো ভয়ঙ্কর ধারণা। এবং প্রথম কাজ হবে, আমি আরো বিনয়ের সঙ্গে বলবো, যে প্রথম কাজ হবে যে আমরা এই ধরনের ভুল ধারণা থেকে আমরা যেন নিজেদেরকে মুক্ত করি, গেলে কিন্তু খুব ভালো কাজ আমরা করবো না, ভালো হচ্ছে ক্ষতি করে করবো। শেষের কথা, আমরা এখানে আছেন, শেষে একটা কথা বলবো, ভলান্টিয়ারিজম আমাদের এখানে সবসময় ছিল, নতুন কিছু না। আমরা সিলেটে যারা করেছেন তাদেরকে আমি অসংখ্য প্রশংসা করি। এই বর্তমান ডিজাস্টার যারা করেছেন, ভলান্টিয়ারিজম যারা করেছেন, অসম্ভব ভালো কাজ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। আজকাল যারা গবেষণা করে তারা বলছে যে আমাদের বাংলাদেশে গণতন্ত্র একমাত্র ভলান্টিয়ারি কাজ করার ক্ষেত্রে আছে। ট্রুলি কি জন্য বলে তারা? কারণ পার্টিসিপেট করে লোকে, আপনাদের যেটা বলি পার্টিসিপেশন, আমরা অংশগ্রহণ করতে হবে। গণতন্ত্র বলতে বলা হয় যেখানে জনগণ সরাসরি অংশগ্রহণ করে। তাহলে যদি আমি ডিজাস্টারে খুব সুন্দর করে অংশগ্রহণ করতে পারি, তো বাংলাদেশের উন্নয়ন পাচ্ছে নাকি? বাংলাদেশ বড় বড় পলিসি, সেখানে আমাদের কোনো ভয়েস নাই, আমি তো কোনো অংশগ্রহণ করতে পারছি না। তাহলে অংশগ্রহণ যদি বাড়াইতে হয়,
তার মধ্যে নিশ্চয়ই বাংলাদেশের বর্তমান যে গণতান্ত্রিক অবস্থা এটার বিরুদ্ধে তো লড়াই করতে হবে, এটা তো আসল কাজ। খালি ভলান্টিয়ার আমরা বাইরের দিকে টাকা তুলবো আর দেখে করবো, এটা আমার কাজ না, এটা তো রাষ্ট্রের কাজ। রাষ্ট্রকে বোঝাইতে হবে যাতে রাষ্ট্র এই কাজগুলো করে, এবং সেই ক্ষেত্রে আমি অংশগ্রহণ করবো রাষ্ট্রের সঙ্গে। তো আমাদের খেয়াল করতে হবে ভলান্টিয়ারিজমকে আমরা আবার অতিরিক্ত যেন গ্লোরিফাই যেন না করি। ভলান্টিয়ারিজম খুব দরকার, প্রত্যেকটা সমাজে ভলান্টিয়ারিজম থাকে, কেউ না কেউ সমাজের মধ্যে থাকে যারা নিজের স্বতঃপ্রণোদিত হয়ে আপনার পাশের যদি প্রতিবেশী কোনো বিপদে পড়ে আপনি অবশ্যই তাকে সহায়তা করতে চান। আগে বরং বেশি ছিল, এখন বরং কম দেখি। আগে কি আমাদের এখানে তুফান হয়নি? আগে কি ডিজাস্টার হয়নি? অবশ্যই হয়েছে। তো মানুষ কি করে বেঁচে আছে? মানুষ তো বিদেশ থেকে সাহায্য আসে নাই, তখন তো আমরা এনজিও কি চিন্তা না, তারা কি করে বেঁচে ছিল? তাহলে ভলান্টিয়ারিজম আমাদের সমাজের মধ্যে ছিল। মানে প্রশ্ন করতে হবে সে ভলান্টিয়ারিজম এত কমে গেছে কিনা, আরো বেশি থাকার কথা ছিল। কমে যাচ্ছে আমাদের রাষ্ট্র, আমাদের আইন, আমাদের বিশ্বের যে একটা শ্রেণী যারা গড়ে উঠেছে, যারা সমস্ত কিছু ঢাকা শহরে তাদের হাতে কেন্দ্রীভূত রাখতে চায়। সমাজের যে অংশগ্রহণের মধ্যে মানুষ তার নিজের সমস্যা সমাধান করে, সে সমস্যা তারা সমাধান করতে তারা আগ্রহী না, বা এই শ্রেণী আমাদেরকে এটা করতে দিচ্ছে না। তারা সমস্ত কিছু তাদের হাতে কুক্ষিগত রাখতে চায়। সমস্ত পলিসি, সমস্ত টাকা পয়সা, সমস্ত বিনিয়োগ, সমস্ত প্রজেক্ট, সকল সিদ্ধান্ত তারা একা করবে, জনগণকে নিয়ে তারা করবে না। যখনই জনগণকে নিয়ে যখন তারা করবে, এই যে ভলান্টিয়ারিজম, এই যে স্বেচ্ছাসেবকমূলক যে প্রতিষ্ঠান, এটাকে বলে গণতন্ত্র। গণতন্ত্র বলে আলাদা কিছু নাই। যখন গণতন্ত্র থাকে না তখন স্বেচ্ছাসেবা বেশি বেড়ে যায়। তাহলে গণতন্ত্রের সঙ্গে এর একটা প্যারালাল সমান্তরাল সম্পর্ক আছে। আমাদের কি করতে হবে যে এটাও আমাদেরকে পাশাপাশি চিন্তা করতে হবে যে অন্যান্য ইনস্টিটিউশন গুলো তাদের যে কাজ করার দরকার, যে আমাদের জেলার প্রশাসকদের যে কাজ করার দরকার, প্রশাসনিক ক্ষেত্রে যে কাজ করাগুলো দরকার, এগুলো তারা কেন করছে না? এটা কেন আমাদেরকে আলাদা করে তার জন্য অর্থ তুলতে হয়, আলাদা করে আমাদের কেন টাকা তুলতে হয়? আমাদের টাকা তুলে বিদেশে চলে যাচ্ছে, এই টাকা তো পরে ব্যয় হতে পারে। তো আমি কথা পড়াবো না, নিশ্চয় ধারাবাহিক বাড়ানো। এখন আমরা আর বেশি আশা করি যে আমি আমার কথাগুলো বলতে পেরেছি আপনাদেরকে। আমি আরেকটার সঙ্গে বলবো আবার আলাদা করে, কারণ আমি এখনো পরিষ্কার হয়নি উনি আসলে লার্নিং ডিজার্ভ উনি কি বুঝাচ্ছেন। যদি শিক্ষা ব্যবস্থা বুঝিয়ে থাকেন তাহলে প্রাতিষ্ঠানিক ডেফিনেটলি আমি মনে করি তার চেয়ে রাহুল ভাই আসছে আর অনেকে আমাদের যারা কাজ করেছে তারা যথেষ্ট অভিজ্ঞ, এটা আমরা করবো। আর যদি এরকম আমরা কোনো অর্গ্যানিক বা কোনো ফিজিক্যাল বা কোনো নিউরোনাল কোনো সমস্যা বলে মনে করি, এটা মেডিকেল। কিন্তু শেষ যে কথা বলে আমি যে সাবধান করবো, সবকিছুকে মেডিকেলাইজ করাটা ভয়ঙ্কর ব্যাপার। আমরা যেন এটা না করি, যেটা স্বাভাবিক, যেটা স্বাভাবিক, এটা স্বাভাবিকভাবে সমাধান করা যায়। যাহলে জানেন যে শুরুর দিকে যখন এই যে গ্রামের মেয়েদেরকে ট্রেনিং এর প্রশিক্ষণের কথা বলতে হচ্ছে, আমি দেখেছি বহু বছর, তার জানে এরা কেন টেকনোলজি জানে না, কেন হয়তো বুদ্ধি না, আপনি জানেন না, বুদ্ধি না, এর পারবেন না কিছু। আপনার এই যাবার এক পাগল, আপনি আরেক পাগল, কেমনি দেখে দিলে করাবেন? আমরা তো দেখেছি 3 মাসের মধ্যে সরাসরি বাঙালি ঠিকই বড় বড় ফার্মাসিউটিক্যাল ট্যাবলেট বেশি তোলা দিয়ে পারছে, তার বড় বড় হাজার রকম টেকনিক্যাল জিনিস করতে পারছে। দ্যাট নাথিং কল ডিসএবিলিটি। নাই বলে এটা মানে এই নয় যে ডিসএবিলিটি বলে কিছু নাই, হ্যাঁ আছে, কিন্তু আমরা যেভাবে ডিসএবিলিটি বুঝতেছি এটা নাই। ফলে আমরা নতুন করে যেন ভাবতে পারি এবং এই আন্দোলনটাকে আমরা শক্তিশালীভাবে যেন সামনে এগিয়ে নিয়ে যেতে পারি। আমি এখানে শেষ করবো। শেষে একটা কথা আমাদের গ্রামে একটা খুব সুন্দর কথা আছে যে স্মরণের ধর্ম, যার লজ্জা নেই তার ধর্ম নেই। স্মরণ থাকা খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ। কারণ আমি মোশারফের সঙ্গে এখানেও দ্বিমত আছে আমার, যে আমাদের এখন আগের লজ্জা পেতাম, আমরা এখন আর বিয়ের লজ্জা পেলাম না, এটা আমি একমত না। আমি যে আমাদের লজ্জা পেতে এখন আসছে, তাহলে স্মরণ বাদ দেওয়া যাবে। কথা হচ্ছে আমাদের যৌন নিয়ন্ত্রণ লাগবে, এটা কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের স্মরণ থাকবে না। আর যেখানে সেখানে গিয়ে আমরা কোনো সিভিক কিন্তু না, এটা হবে না। আমি বলছি না যে সেই স্বাধীনতা তার আছে, অবশ্যই, কিন্তু আমরা বুঝবো যে আমাদের সমাজ বলে একটা ব্যাপার আছে এবং সমাজের কিছু মূল্যবোধ আছে, যেখানে আমাদেরকে কিছু লোক মনে করে যে মেয়েদের কন্ট্রাসেপ্টিভ লাগবে না বা তারা যৌন নিয়ন্ত্রণ দরকার নেই, এইটা আমরা বিরোধিতা করি গুরুতর ভাবে। ঠিক আছে, আজকে যুক্তরাষ্ট্রের মধ্যে একটা অত্যন্ত উন্নত দেশ, সেখানে আবাসন বন্ধ করে দিয়েছে। এটা তো পক্ষ থেকে থাকতে পারবো না, নানান কারণে আমাদেরকে সেটার মধ্যে আমাদের একটা মেয়েদের আবশ্যকের প্রয়োজন হতে পারে, মেলা তার ব্যক্তিগত জীবন হতে পারে, সামাজিক কারণ, নানা কারণ হতে পারে। কিছু অধিকার আমাদেরকে অবশ্যই মানতে হবে, কিন্তু আমাদের কারো স্মরণ থাকবে না, এটা তো বলতে পারেন না। তো আমি সেই কথা বলে আবার বিনয়ের সঙ্গে, আমি যেহেতু মোশাররফকে মনে দুঃখ দিকে থাকি, আমি যেহেতু হচ্ছে বয়সে ওরা আমার কাছে মাফ করে দেবে, কারণ আমি তার অত্যন্ত ফ্যান, আমি তার অভিনয়ের সাংঘাতিক রকম ফ্যান, তাকে আমাদের দরকার নাকি কি হয় না।
তা আমি ওর সঙ্গে দরকার সিটিং দেবো, কি করতে হবে এটা বলা যাবে না, ও যেটা বলছে। কেমন কিন্তু আমাদেরকে প্রচার করতে হবে, আমাদেরকে নিঃসন্দেহে প্রতিবন্ধীদের নিয়ে আমরা আগে যাবো। এবং আমরা মনে করি আমাদের এই ধরনের প্রতিভাবান যারা শিল্পীরা যারা আছে, এই ধরনের যারা এই ধরনের কাজে উৎসাহী, তাদের প্রতি আমরা একদম আমাদের আলিঙ্গন, আমাদের ভালোবাসা, আমাদের শুভেচ্ছা, আমরা তাদের পাশে থাকবো এবং আমাদের আন্দোলনকে আমরা আগে নিয়ে যাবো। আমি জহর ভাইকে আবার এসছেন এত কষ্ট করে, অনেক অনেক ধন্যবাদ। এটা দেখে খুব ভালো লাগতেছে, কারণ আমি অসুস্থ, খুবই খারাপ লাগতেছিল। তো সবাইকে ধন্যবাদ। আমি স্যারকে আবারও করতালির মাধ্যমে একটু স্বাগত জানাতে চাচ্ছি। অসংখ্য ধন্যবাদ স্যারকে স্যারের অত্যন্ত মূল্যবান জ্ঞান গর্ভ আলোচনা করার জন্য। জাফরুল্লাহ ভাইয়ের আগমন নিয়ে আমি সভাপতির দায়িত্ব জাফরুল্লাহ ভাইয়ের প্রতি হস্তান্তর করছি। প্রিয় সুধী, আমাদের বহু কাঙ্ক্ষিত অতিথি, আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যমণি জনাব জাফরুল্লাহ স্যার আমাদের মাঝে কিছুক্ষণ আগে এসে পৌঁছেছেন অত্যন্ত অসুস্থতা সত্ত্বেও। আমরা চাই আমরা একটু করতালির মাধ্যমে স্যারকে একটু সম্মান জানাই। পরে বলুন, সবচেয়ে ভালো ওকে, আমাদের মাঝে সুধী আমাদের মাঝে এখন বক্তব্য পেশ করবেন জেনারেল অবসরপ্রাপ্ত ইব্রাহিম স্যার। স্যারকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য আমি অনুরোধ করছি। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, দেশ অন্তপ্রাণ, জনগণ অন্তপ্রাণ একজন সমাজকর্মী, চিকিৎসক, বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ বিশ্বাস করে বাংলাদেশের বিবেক বলতে একজন আছেন, তার নাম ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। তিনি আজকের এই অনুষ্ঠানের সভাপতি। সম্মানিত সভাপতি, সম্মানিত কবি, কলামিস্ট, দার্শনিক, লেখক জনাব ফরহাদ মাযহার এবং সম্মানিত জনপ্রিয়, অতি প্রিয়, আমি যার ভক্ত অবশ্যই, জনাব মোশাররফ করিম, মঞ্চে আছেন বালাগঞ্জ থেকে আগত শেখ মুফিদুর রহমান ভাই, এবং সবচেয়ে দায়ী নামটা ভুলে গেছি, ভাস্কর শঙ্কর রয়। আপনারা যারা সামনে আছেন সকলের প্রতি আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং শ্রদ্ধা। আসসালামু আলাইকুম। বেরোনোর সময় অনেকেই বলবে, সবসময় যেটা হয় আর কি, যে স্যার আপনার নম্বরটা একটু পেতাম। আমি নম্বরটা এখন বলবো, আপনারা লিখে নেন। আমার মোবাইল নাম্বারটা হলো রবির নম্বর 01841499499। একজন আবার জিজ্ঞেস করলো যে খুব সুন্দর নম্বর, এটা 12-13 বছর আগে রবি কোম্পানির লোকেরা আসছিল বাসায় বেড়াইতে, দেখা করতে, কমার্শিয়াল পারপাস। আপনাকে স্যার একটা নম্বর উপহার দিব, কোন নম্বরটা আপনার পছন্দ? আমি বললাম বাটা কোম্পানির জুতার দাম কত? 499। আমি বলি 499 দিয়ে আমার নম্বর দাও। তারা আমার এই নম্বরটা দিল। সেই থেকে আজকে 12-13 বছর নম্বর এটা আমার সঙ্গে আছে, আর পরিবর্তনের জায়গা নেই, কারণ এটা হাজারো জায়গায় চলে গেছে, সব জায়গায় এটা। এখন তো মোবাইল নাম্বার ছাড়া অনেক কিছু হয় না। সামনে যারা আছেন তাদের মধ্যে যতজন এখানে আমরা আছি, 100, 100, 150 জনের মতো মানুষ, তার মধ্যে 90 ভাগই কিন্তু তরুণ। এই তরুণ সম্প্রদায়ের প্রতি আমার বিশেষ সম্ভাষণ। হে তারুণ্য, হে তরুণগণ, হে তরুণীগণ, আপনারা আমার সম্মান সালাম গ্রহণ করুন। পুনরায় তরুণদের প্রতি বিশেষ সম্মান। আসসালামু আলাইকুম। কথাটা কেন বলছি? কথাটা বলছি যে যুগের সঙ্গে আমাদেরকে তাল মিলাতে হবে, আমাদেরকে বুঝতে হবে, চলতে হবে। জাফরুল্লাহ ভাই এখন 80-র ঊর্ধ্বে বয়স, আমার বয়স 73। আমি রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, বন্দুক হাতে যুদ্ধ করেছি। গতকাল 2 তারিখ ছিল আগস্টের, আমাদের একজন সহকর্মী মুক্তিযোদ্ধা, বীর প্রতীক, তিনিও বীর প্রতীক, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ আইনুদ্দিন, কিশোরগঞ্জের মানুষ ছিলেন, তিনি ইন্তেকাল করেছেন। কালকে ইন্তেকাল করেছেন। সকালে ভোর 4:30টায় ইন্তেকাল করেছেন। দুপুরে একটা জানাজা হয়েছে মহাখালী ডিওএইচএস মসজিদে, এবং
আরেকটা জানাজা হয়েছে আর্মি সেনাবাহিনীর কেন্দ্রীয় মসজিদে, তারপর বনানী সামরিক কবরস্থানে দাফন করা হয়েছে। আমরা সংখ্যালঘু বলতে মুসলমান আর হিন্দু বলি, আপনারা ওই লাইনে চিন্তা করবেন না, আমি যে লাইনে বলছি সেটাতে ভিন্ন লাইন, যে আমরা সংখ্যালঘু মানে আমরা বাকি মানুষের তুলনায় যারা বাংলাদেশি প্রজন্ম, বাংলাদেশের নাগরিক, তাদের তুলনায় এখন সংখ্যালঘু। আমাদের সংখ্যা কমতে থাকবে যারা রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, আমাদের সংখ্যা বাড়ার কোনো কায়দা নাই, কোনো নিয়ম নাই। তা আমি একজনের নামটা মনে আসছে না বারবার আর কি, আমি খুবই ক্ষমা প্রার্থী। একজন ব্যক্তি ছিলেন, তিনি তার 3 নম্বর সেক্টরে যখন আমরা যুদ্ধ শুরু করি 1.5 মাসের মাথায়, তার নামটা কোনোদিন মনে আসতেছে না, মাধবপুর থানার মানুষ, তেলিয়াপাড়ার মানুষ। তার 12টা গরু তিনি আমাদেরকে খাওয়ানোর জন্য, প্রথমে যেহেতু আমাদের কোনো রেশন নাই, কোনো এখনো আনুষ্ঠানিক ভাবে কোনো প্রক্রিয়া শুরু হয় না, এপ্রিলের শেষে বা এপ্রিলের মাঝামাঝি সময় ধরেন, তিনি আমাদেরকে তার 12টা গরু একটার পর একটা খাওয়াইছে। তার গোলা ভরা ধান ছিল, ধানগুলো মানুষকে দিয়ে বলছে এগুলো সব ফিরে দে, চাল করে দে। আশরাফ আলী দেওয়ান নামটা অনেকক্ষণ ধরে চাচ্ছিলাম, এই যে এসে গেল আশরাফ আলী দেওয়ান, তেলিয়াপাড়ার। তার একটা সন্তান ছিল কিঞ্চিত প্রতিবন্ধী। তিনি বললেন আমরা পুরা দেশ প্রতিবন্ধী হয়ে গেছি, এর থেকে মুক্ত করতে হবে। তিনি বেঁচে ছিলেন 1994 পর্যন্ত, কোনদিন 1 ফোঁটা সাহায্য কারো কাছ থেকে নেন নাই। সর্বশেষ যখন তিনি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের একটা বিজনেস করতে গিয়ে টেন্ডার ওয়ার্ক অর্ডার পাইছিলেন, কিছু লোক তার কাছে ঘুষ চাইছিল, আমার কাছে এসে বললো যে আমার থেকে ঘুষ চাইছে 25,000 টাকা। আমি বললাম আমি তোমার টাকাটা দিয়ে দিই, তুমি দাও, দিয়ে কাজটা করো। বলে আমি কি ঘুষ দেওয়ার জন্য মুক্তিযুদ্ধ করছিলাম? আমি এই জন্য কথা তুলেছি, যদিও আজকের অনুষ্ঠানটা মুক্তিযুদ্ধ ভিত্তিক না, কিন্তু এই দেশটা সবার, এটা বলার জন্য বলতে চাচ্ছি যে আশরাফ আলী দেওয়ানের থেকে আমি শিখেছি, সে আমার থেকে বয়সে বড় ছিল। এই দেশটা সবার বলতে কি বুঝালাম, এর মধ্যে যিনি অন্ধ আছেন তার, যিনি এক হাত নাই তার, এই যে আমাদের একটি কন্যা এখানে হুইল চেয়ারে বসে আছে, আমি হাসি মুখে তার দিকে তাকাচ্ছি, কিন্তু আমার হৃদয়টা ভারাক্রান্ত। সেটা কারো মেয়ে, আমি ইব্রাহিমের মেয়ে তো হুইল চেয়ারে নাই, কিন্তু আল্লাহ তো একজনের মেয়েকে হুইল চেয়ারে দিয়েছে। আমার দায়িত্বটা কি পড়ে? আমার দায়িত্বটা পড়ে শুধু আমার মেয়েকে নিয়ে চিন্তা না করে এই মেয়েকে নিয়েও চিন্তা করা। এবং এটাই আমি মনে করি আজকের অনুষ্ঠানের মর্ম কথা। সম্মানিত কবি ভাই, কলামিক ভাই, দার্শনিক ভাই, লেখক ভাই, চিন্তক ফরহাদ মাজহার, ওনার জ্ঞানের সঙ্গে আমার জ্ঞানের কোনো মিল হবে না। আমি অনেক ছোট, অনেক ছোট। উনি যত পড়েছেন তার 100 ভাগের 1 ভাগ আমি পড়েছি কিনা জানি না। আর উনি 3টা বিষয়ে গুরুতর মোশাররফ করিম সাহেবের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন। আমি সেই লাইনেও যাব না, আমি শুধু বলতে চাই যে সম্ভবত মোশাররফ করিম ভাইয়ের, উনি আমার ছোট ভাইয়ের মতোই হবেন, বয়স হতে ছোটই হবেন, উনি আসা মাত্র আমি খুশি হয়ে গেছি যে আজকের অনুষ্ঠানের একটা উদ্দেশ্য সফল হবে। সেটা হলো পরিচিত মানুষটা যখন একটা কাজে জড়ায় তখন মানুষ সেটাতে আস্থা পায়। আমি ওই মর্মে উনি সেটা বলেছেন বলে বিশ্বাস করি যে আমাদের সবাইকে, সমাজের সবাইকে, যারা ভালো আছি, সুস্থ আছি, তাদেরকে দাঁড়াতে হবে ওদের পক্ষে যারা স্বাভাবিক নেই, সুস্থ নেই। আমি ডিওএইচএস মহাখালীতে থাকি আজকে 25-26 বছর। আমি মাত্র গতকালকে জানতে পারলাম যে আমাদের ডিওএইচএস মহাখালীতে একটি স্কুল আছে প্রতিবন্ধীদের। 3 জন শিশু নিয়ে একজন মা স্কুলটা চালু করেছিলেন। কেন? তার নিজের শিশু প্রতিবন্ধী, তার জন্য তাকে অনেক গঞ্জনা সহ্য করতে হতো। কোনখানি স্কুলে তিনি ভর্তি করাতে পারছিলেন না বাচ্চাটাকে, তখন তিনি সিদ্ধান্ত নিলেন যে আমার বাচ্চাকে আমি পড়াবো, আমার সম্পত্তি বেচে আমার বাচ্চার জন্য আমি স্কুল দিব। কিন্তু একটা বাচ্চা দিয়ে তার হয় না, তো প্রথম দিনই 3টা বাচ্চা নিয়ে শুরু হয়েছিল না, এখন সেখানে 250 জন বাচ্চা আছে। আমার ঘনিষ্ঠ বন্ধু, আমি চট্টগ্রাম বন্দর এলাকায় আমার বড় হয়েছি, জন্ম যদিও একদম গ্রামে,
নিশীথ গ্রামে হুমায়ুন কবির বলে একজন বন্ধু ছিল, তার একটা বাচ্চা ছিল। সেই বাচ্চাটা প্রতিবন্ধী ছিল বলে হুমায়ুন কবির তার সম্পদের অর্ধেক বাচ্চাদের পিছনে এই প্রতিবন্ধী স্কুলগুলোকে দিয়ে দিয়েছে। অর্থাৎ এই স্পিরিটটা আমাদের দরকার, এই মর্মটা, চেতনাটা আমাদের দরকার। তো আমি জনাব আরশ আলীকে ধন্যবাদ জানাচ্ছি যে তিনি আমাদেরকে দাওয়াত দিয়েছেন, আপনাদেরকে এনেছেন। আরশ আলী সাহেবের সঙ্গে আমার পরিচয় অল্প কদিন, এই 2 মাস 3 মাস হতে পারে, বা 4 মাস হয়তো ম্যাক্সিমাম। তিনি নিজে ফোন করে লন্ডন থেকে আমার সঙ্গে পরিচিত হলেন। আমি তার ধৈর্যের প্রশংসা করি, এবং আল্লাহ রাব্বুল আলামিন যে পবিত্র কোরআন শরীফে বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আসলে আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সঙ্গে থাকেন এবং আছেন, এটা বাস্তব। তিনি কতবার আমাকে ফোন করেছেন, আর আমি সেই ফোন মিস করেছি, ধরতে পারি নাই, তার কোনো গণনা নাই। তারপরে তিনি মেসেজের পর মেসেজ দিচ্ছেন। তিনি ফেস দ্য পিপল নামে, জনাব সাগরের একটা বিখ্যাত চ্যানেল আছে, জনপ্রিয় চ্যানেল ফেস দ্য পিপল, সেখানে একটা টক শো করার জন্য জনাব সাগরের সঙ্গে কথা বললেন, এবং বললেন যে একটা পরিচিত মুখ আমার সঙ্গে থাকলে বিষয়টা মানুষ গ্রহণ করবে। আমাকে বললেন সেই টক শোতে থাকতে। আমি খুশি মনে রাজি হলাম, মানুষ জানতে পারলো ওনার গ্রামের কথাটা সিলেটের। আমি সরাসরি টক শোতে বললাম, সিলেটের ডিসি সাহেব যিনি হন, সিলেটের এসপি সাহেব যিনি হন, আপনারা এই বিষয়টা অবশ্যই খেয়াল করবেন, খবর নেবেন। তো কথা তো থাকে না, মানুষ ফলো করে, অনেক কিছু শোনে। তো সিলেটের জেলা প্রশাসন সেটার প্রতি মনোযোগ দিল তাড়াতাড়ি। এটাই হলো বেনিফিট। আমি এমন কোন ধনাঢ্য ব্যক্তি নেই আপনাদেরকে লক্ষ লক্ষ টাকা দিতে পারবো, কিন্তু আমি আমার জবান দিয়ে, আমার কথা দিয়ে, আমার ভালোবাসা দিয়ে, আমার সাহায্য দিয়ে যদি আপনাদের এই কারণটিকে, এই কজকে আগায় দিতে পারি, এটাই আমার জন্য সন্তুষ্টির কারণ। আমি এইটাকেই বিশ্বাস করে আপনাদের সঙ্গে এসেছি। আরশ আলী সাহেব আমাদেরকে দাওয়াত দিয়েছিলেন সবার গণস্বাস্থ্য কেন্দ্রে সাভারে যেতে। আমি বাংলাদেশ কল্যাণ পার্টির শিক্ষা বিষয়ক সম্পাদক জনাব হাসান জামানকে বলে রেখেছিলাম, আপনি দাঁড়ান, যে আমরা কিন্তু 3 তারিখ সকালবেলা 11টায় রওনা দিব, সাভারে যাব, ওখানে খাবো, ওখানে অনুষ্ঠান করে তারপর আসবো। গতকাল রাত্রে বললাম এটা সাভার যাইতে হবে না, নগর স্বাস্থ্য নগর হাসপাতালে আমরা এই অনুষ্ঠানটা হবে। অর্থাৎ 3 তারিখ আগস্ট মাসের এই অনুষ্ঠানটা আমি 15 দিন আগে লিখে রেখেছি, যেদিন আরশ আলী সাহেব আমার কাছে গেলেন লিমনকে নিয়ে। লিমন আপনাদের সবার পরিচিত, আমার অত্যন্ত আদরের, অত্যন্ত প্রিয় ছেলে। আমি এই কথাটা বলবো, বাংলাদেশ অনেক কাজে এগিয়ে গেছে সত্য, অনেক কাজে আগাইতে পারে নাই, এটাও সত্য। সবকিছুর জন্য সরকারের দিকে তাকায় না থাকাটা ভালো, এটাও সত্য। যেটা মানুষ নিজে নিজে পারবে সেটা নিজে নিজে করা উচিত। এই সিলেটের বন্যাটা যেমন একটা মহা দুর্যোগ ছিল, এখন আমি একটু ভলেন্টিয়ারদের প্রসঙ্গে বলতে চাচ্ছি, সেরকম একটা বড় দুর্যোগ কিন্তু বাংলাদেশে এখন থেকে 5 বছর আগে ছিল। আগস্ট মাসের 25 তারিখ বাংলাদেশের দক্ষিণ পূর্বের প্রতিবেশী 25শে আগস্ট 2017 রাখাইন প্রদেশে গণহত্যা শুরু হয়। 27শে আগস্ট থেকে রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করা শুরু করে, এবং বাংলাদেশ সরকার পরিস্থিতি সামাল দেওয়ার জন্য যে কাঠামো দরকার সেটা ছিল না। বাংলাদেশের মানুষ রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছে। ঘটনাক্রমে চাকরি জীবনে আমি ডাইরেক্টর অফ মিলিটারি অপারেশনস ছিলাম, যার কারণে সাইক্লোন গুলো যখন হয়েছিল 1991 এপ্রিলের 29 তারিখ, বা সেনাবাহিনীতে চাকরি কাল আর কত দুর্যোগ দেখেছি। কাঠামোগত প্রস্তুতি এক জিনিস, এটা আমি সাক্ষী দিচ্ছি আপনাদেরকে, বাংলাদেশের মানুষ সকল দুর্যোগে আগায় আসছে, তারা কখনো নীরবে বসে থাকে না। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, জিন্না হল থাকতাম, যেটা এখন সূর্য সেন হল। 69-এ একটা ঘূর্ণিঝড় হয়েছিল, ডেমরায় অনেকগুলো বড় বড় কলকারখানা ছাউনি শুধু দূরে নিয়ে চলে গেছিল। ছাত্ররা দৌড়ে আসছিল সেখানে ভলান্টিয়ারিং করতে, আমি শুধু আসছিলাম। আমার একজন বন্ধু ছিল মরহুম ওসমান হায়দার চৌধুরী নিজাম, সেও ছিল। অর্থাৎ ছাত্ররা এই দেশের সকল ভালো কাজে সবার আগে ভূমিকা রেখেছে। কিছু ছাত্র, মাইনরিটি সংখ্যক, মন্দ কাজে ভূমিকা রাখে। তা আমরা মাইনরিটি সংখ্যকের কথাটা মনে না করে মেজরিটির কথাটা মনে করি। সন্ধানী কাদের আবিষ্কার,
ছাত্রদের বন্ধন কাদের আবিষ্কার, ছাত্রদের। আমার আপন ছোট ভাই আমার অবসর নিয়েছে একজন নিউরো সার্জন হিসেবে, চিটাগং মেডিকেল কলেজে সন্ধানী করে। আমি বললাম কি এটার কাজ কি? বলতে আমরা রক্ত সংগ্রহ করে মানুষকে রক্ত দিই যেন মানুষের রক্তের কষ্ট না হয়। তাহলে আজকে কিন্তু রক্ত পাওয়া বাংলাদেশ অনেক কষ্টের কাজ না, কিন্তু 30-35 বছর আগে 40 বছর আগে অনেক কষ্টের কাজ ছিল। তো আজকে আমরা যেটা চিন্তা শুরু করছি এখানে আরশ আলী সাহেবের উদ্যোগে, হিউম্যান রাইটস, উনি এনজিওটার নাম হচ্ছে HRA ফাউন্ডেশন, ডু সামথিং ফাউন্ডেশন। এই যে আপনারা যে কাজটা করলেন অত্যন্ত সুন্দর কাজ করেছেন, সময় উপযোগী কাজ করেছেন, আপনাদের প্রতি আমার পক্ষ থেকে অভিনন্দন থাকলো। রাজনৈতিক ভাবে আমি বলবো বাংলাদেশ সরকারে তো আমি কোনোদিন ছিলাম না, কারণ আমি রাজনীতিতে জন্ম নেওয়ার পরের দিন থেকে বিরোধী শিবিরে আছি। আগামীতে কি হয় জানি না, সেটা জাফরুল্লাহ জানে, কারণ আমাদের সবার মুরব্বী। তো গল্পটা এই জন্য বলছি, রাজনীতি সমাজকে পৃষ্ঠপোষকতা করবে না সমাজের বিরোধিতা করবে, এটা হলো কঠিন প্রশ্ন। যদি রাজনীতিবিদরা শুধু নিজের উপকারার্থে, নিজের পরিবারের উপকারার্থে ক্ষমতায় যাওয়ার জন্য সবকিছু করেন, তাহলে সেটা ধ্বংসাত্মক রাজনীতি। তার সঙ্গে বীর প্রতীক সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম নাই। থাকলে এতদিনে মিনিস্টার থাকতাম, ভাই বেড়াদের বড় বড় প্রাইভেট গাড়ি থাকতো 10-12টা 30টা। আমি কোনটার সঙ্গে আছি যে 21-21.5 বছর বয়সে মুক্তিযুদ্ধ করেছিল যে ইব্রাহিম, তার স্বপ্নটা হলো এই দেশ একটি কল্যাণ রাষ্ট্র হবে। এখানে আমাদের কারো দয়ার উপরে একজন শারীরিক প্রতিবন্ধী বা মানসিক প্রতিবন্ধী নির্ভর করতে হবে না, রাষ্ট্র তার দায়িত্বটা যেন নিতে পারে। যতদিন রাষ্ট্র না নিচ্ছে ততদিন আমরা নিব, কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে রাষ্ট্র যেন সেই দায়িত্বটা নেয়। সেই ব্যবস্থার নাম কল্যাণ রাষ্ট্র। আমাদের দলের নাম বাংলাদেশ কল্যাণ পার্টি, আমি তার চেয়ারম্যান 14 বছর। আমরা ছোট দল, আমরা পেরে উঠতেছি না, কারণ বাংলাদেশে এখন অনেক বেশি, এত বেশি মাফিয়া, এত বেশি ডাকাত, যারা সোচ্চার, যারা আক্রমণাত্মক, যে মেজরিটি ভালো মানুষকে তারা দাবায় রাখছে, মাইনরিটি মন্ত্রগুলা। আমরা এর থেকে বেরোতে চাই। আমি সম্মানিত ভাই, প্রিয় ভাই মোশাররফ করিমকে পেয়ে একটা আনন্দিত হয়ে বললাম, আপনার অমুক টিভিটা দেখছি, অমুক টিভিটা দেখছি আমি। আজকে আমার ফেসবুকের টাইম লাইনে যারা মাসাদুজ্জামান নূরের একটা 30-40 বছর আগের একটা 39 সেকেন্ডের একটা ভিডিও আমি শেয়ার করেছি। এটা পেয়েছি একটা ফেসবুক ফ্রেন্ডের টাইম লাইনে পাইছি, ভাই আমি তাদের শেয়ার করলাম। কারণ কথাটা এরকম যে পশুর জন্ম দেয়, বাঘ কোনোদিন মানুষের জন্ম দিবে না, বাঘ কোনোদিন ভালুক জন্ম দিবে না, কিন্তু মানুষ হয়ে মানুষ জন্ম দেয় না, পশুরূপী মানুষরা পশু জন্ম দেয়, যারা আমাদের এই সমাজকে এই ব্যবস্থায় নিয়ে আসছে। এই কথাটা 35-40 বছর আগে কোন নাটকে বলেছেন। ভাইকে জিজ্ঞেস করলাম সব কথা কি স্ক্রিপ্টে যিনি লেখেন, নাট্যকার তিনি লেখেন না, আমি মাঝে মধ্যে ইনোভেটিভলি কিছু কথা ঢুকিয়ে দিই। এই জন্যই অনেক ভালো ভালো কথা নাটকের মধ্যে আসে ওনার নাটকগুলোতে। তা আমি আপনাদের নিকট ধন্যবাদ জানাচ্ছি, যারা ছোট ছোট ছেলে মেয়ে, আমার সন্তানদের মতো, ছোট ভাইয়ের মতো, ছোট বোনের মতো, ডু সামথিং ফাউন্ডেশন, ডাক্তার নাজমুল, আপনার নাম মুখস্থ করেছি, বালাগঞ্জের ওর নাম জলি, ডাক্তার জলি, ওনার নাম মুখস্থ করেছি, আর আরেকজন নাম মুখস্থ করলাম, ভুলেই গেলাম। তো অর্থাৎ সবকিছু মুখস্থ করলেও যে থাকবে তার গ্যারান্টি নেই আর কি। হ্যাঁ, আপনার নাম নিচ্ছে তো আপনার না, ওরা যারা খুবই ছেলেমেয়েরা দৌড়াদৌড়ি করে আসতো, ছবি তুললো, খুব খুশি হলাম। তো আপনাদের প্রতি আমার শুভেচ্ছা থাকবে। আমি আপনাদেরকে ওয়াদা দিচ্ছি, যখন আল্লাহ আমাদেরকে সুযোগ দিবে রাষ্ট্র পরিচালনার, তখন আপনারা যত প্রকারের সাহায্য সহযোগিতা লাগে তার জন্য আমি ওয়াদাবদ্ধ। তার আগে পর্যন্ত ব্যক্তি ইব্রাহিম বা তার দল প্রতিবন্ধীদের সঙ্গে, সমাজসেবীদের সঙ্গে আছে, ইনশাল্লাহ থাকবে। আপনাদের বালাগঞ্জে দাওয়াত দিছে, আমার বলছে তিনি যে নাতিন আমাকে নিয়ে যাবে, তার নাম জলি, আমাদের মুফিদুর রহমান ভাইয়ের নাতিন। আমি বলছি যাবো, অসুবিধা নেই, কারণ বালাগঞ্জে আমাদের বিখ্যাত একজন মুক্তিযোদ্ধা ছিল জনাব আলকাস, তিনি ইন্তেকাল করেছেন 10-12 বছর আগে। তো ওনার বাড়িতে কোনদিন যাওয়া হয়নি, আমি যাবো, ওই এক সুযোগে অনেক কাজ করব। তো আজকের এই অনুষ্ঠান এখানে শেষ করতে চাই। আপনারা সবাই আরশ আলী সাহেবের কাজটির জন্য দোয়া করবেন, কারণ আমরা বিশ্বাস করি, প্র্যাকটিস করি বা না করি, ইন্নামাল আমালু বিন্নিয়াত,
অর্থাৎ নিয়তের উপরেই মানুষের কর্মের সাফল্য বা অসাফল্য নির্ভর করে। সৎ কাজের জন্য নিয়ত করলে মহান সৃষ্টিকর্তা আল্লাহ